Hello, 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 hello. I'm audible. Okay, let's start today class. আজকে আসলে ডিসকাশনটা হবে প্রেসিডেন্টের অর্থাৎ কেয়ারটেকার প্রেসিডেন্ট সম্পর্কে। কেয়ারটেকার প্রেসিডেন্টকে নিয়ে। ওকে, সো আগের ক্লাসটাতে আমি প্রেসিডেন্ট সম্পর্কে ডিটেলস ডিসকাশনটা করেছি। আজকে কেয়ারটেকার প্রেসিডেন্ট কেয়ারটেকার যে গভর্নমেন্ট আছে সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে নিয়ে ডিসকাশনটা করব। ওকে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া does not contain any provisions for a caretaker government. It is only a situational arrangement and a functional necessity. তার কি বলা হলো? The Constitution of India does not contain any provisions for a caretaker government. ওকে, মানে কনস্টিটিউশন, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কোনো কিছুই নির্দিষ্ট প্রভিশনস ওকে উল্লেখ করেনি, কোনো কিছু নির্দিষ্ট প্রভিশনস উল্লেখ করেনি। ইট ইজ অনলি এ সিচুয়েশনাল অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এ ফাংশনাল নেসেসিটি। এটা শুধুমাত্র একটা সিচুয়েশনাল অ্যারেঞ্জমেন্টস এবং হচ্ছে একটা ফাংশনাল নেসেসিটি, খুব প্রয়োজন, সেই প্রয়োজনের ভিত্তিতে এই জিনিসটাকে চালু করা হয়েছে। ওকে, মিনিং, এর মিনিংটা কি? দ্য ফলোয়িং পয়েন্টস ক্লিয়ারলি ডুইং আউট দ্য মিনিং অফ এ কেয়ারটেকার গভর্নমেন্ট। দ্য ক্রিয়েশন of a caretaker government after the dissolution of the popular chamber of the parliament and its termination with the induction of a new ministry after the general election is an essential features of the parliamentary system of government in operation. তার মানে বোঝাচ্ছে যে
কেয়ারটেকার যে গভর্নমেন্টগুলো, অর্থাৎ কেয়ারটেকার যে গভর্নমেন্ট, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে ক্রিয়েশন, ওকে, এটা পপুলার চেম্বার অফ দ্য পার্লামেন্ট, পপুলার চেম্বার অফ পার্লামেন্টের ডিসলিউশন, অর্থাৎ লোকসভার ডিসলিউশনের পরে কেয়ারটেকার গভর্নমেন্টের ক্রিয়েশনটা হয়, অ্যান্ড ইটস টার্মিনেশন উইথ দ্য ইন্ডাকশন অফ এ নিউ মিনিস্ট্রি আফটার জেনারেল ইলেকশন, মানে জেনারেল ইলেকশনের মাধ্যমে বা জেনারেশনের পরে নতুন মিনিস্ট্রি তৈরি হয়, ওকে, ইজ অ্যান এসেনশিয়াল ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি সিস্টেম, যেটা পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্টের একটা এসেনশিয়াল ফিচার্স, যে ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট সিলেক্ট হবে, ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট সিলেক্ট হবে, এটা একটা পার্লামেন্টারি সিস্টেমের জেনারেল প্রসিডিউর। বাট বাট হঠাৎ করে কোনো প্রেসিডেন্ট ডেথ হয়ে গেল, সেই সিচুয়েশনে যে প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, হঠাৎ করে এক মিনিট, হঠাৎ করে কোনো এক পিএমের, সরি প্রেসিডেন্ট না, সরি সরি, হঠাৎ করে কোনো এক পিএমের ডেথ হয়ে গেল, সেই সিচুয়েশনে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে একটা নতুন পিএম, যে পিএমের নাম রাখা হয় কেয়ারটেকার পিএম, ওকে, আর কেয়ারটেকার পিএমের আন্ডারে যে গভর্নমেন্টটা চলে সেই গভর্নমেন্টের নাম রাখা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট, ওকে। তো যখন পিএমের ডেট হবে, সঙ্গে সঙ্গে কাউন্সিল অফ মিনিস্টার টোটালটা ডিসমিস হয়ে যাবে বা ডিসলিউশন হয়ে যাবে, আর কাউন্সিল অফ মিনিস্টার ডিসলিউশন হয়ে যাওয়ার ফলে একটা নতুন পিএম এর প্রয়োজন পড়বে, তবেই কাউন্সিল অফ মিনিস্টার পুরোটা চলবে। তো নর্মালি নতুন পিএম আসবে হচ্ছে জেনারেল ইলেকশনের মাধ্যমে, পার্লামেন্টারি সিস্টেমে জেনারেল ইলেকশন হবে, আর জেনারেল ইলেকশনের মাধ্যমে নতুন পিএমকে অ্যাপয়েন্ট করা হবে। বাট যেহেতু জেনারেল ইলেকশনটা হয় না, ওকে, এক মিনিট, যেহেতু জেনারেল ইলেকশন রিসেন্টলি সঙ্গে সঙ্গে করাটা সম্ভব না, তার জন্যই কেয়ারটেকার কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ কেয়ারটেকার পিএমকে অ্যাপয়েন্ট করা হয়। হলো? তারপরে such a government is enjoined upon to hold, এরকম গভর্নমেন্ট is enjoined upon to hold free and fair polls so that a new popular government comes into being, ওকে, এই ধরনের গভর্নমেন্ট ফ্রিতে তার সমস্ত রকম কাজকর্ম করতে পারবে, সো দ্যাট এ নিউ পপুলার গভর্নমেন্ট কামস ইনটু বিং। এরপরে 6 নম্বরে একটা কথা বলেছে, কি সেই কথা, যে জেসি জোহারি অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিসিস, বিশাল পাবলিকেশন ভলিউম 2 13th এডিশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন কিছু না ইম্পর্টেন্ট, hold free and fair polls so that a new popular government comes into being, ওকে। 2 নম্বরটা কি বলা আছে, 2 নম্বরটা হচ্ছে দ্য টার্ম has come to be used in common parlance to describe the status of a council of ministers that has resigned on having lost the confidence of the Lok Sabha or otherwise, but is asked by the president to continue till alternative arrangement are made। তার কি বলা হলো, দ্য টার্ম মানে কেয়ারটেকার গভর্নমেন্টের টার্ম যেটা has come to be used in common parlance to describe the status of a council of ministers that has resigned on having lost the confidence of the Lok Sabha or otherwise, but is asked by the president to continue till alternative arrangements are made. If an alternative government cannot be formed immediately, the general elections have to be held, and general election have to be held. The outgoing council of ministers may have to hold charge till the conclusion of elections and formation of new government। 7 নম্বরে কি বলেছেন, আচ্ছা কেমন কিছু না, মানে কেসটা কি বলা হলো, যদি বলা হয় এই কেয়ারটেকার গভর্নমেন্টের টার্মটা কত, হুম, এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো
স্পেশাল কিছু বলা খুব মুশকিল হবে। ওকে, কাম টু বি ইউজড ইন কমন parlance to describe the status of a council of ministers that has resigned on having lost the confidence. যদি যদি রিজাইন করে, হুম, that has resigned on having lost the confidence of the লোকসভা, যদি লোকসভাতে কাউন্সিলর মিনিস্টার রিজাইন করে যায়, হুম, কখন রিজাইন করবে? অন হ্যাভিং লস্ট দ্য কনফিডেন্স, যদি কাউন্সিলর মিনিস্টার নো কনফিডেন্স মোশনে চলে যায়। কি বললাম? কাউন্সিলর মিনিস্টার যদি লো কনফিডেন্স মোশনে চলে যায়, তাহলে কি হবে? কাউন্সিলর মিনিস্টার রিজাইন হয়ে যাবে। আদারওয়াইজ বাট ইজ আস্কড বাই দ্য প্রেসিডেন্ট টু কন্টিনিউ টিল অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আর মেড। এছাড়া যদি প্রেসিডেন্ট বলে যে কোনো অল্টারনেটিভ আর কোনো মেথড আছে কিনা যেটা তোমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, তখন ওকে, ইফ অ্যান অল্টারনেটিভ গভর্নমেন্ট ক্যান নট বি ফর্ম, যদি সঙ্গে সঙ্গে কোনো অল্টারনেটিভ গভর্নমেন্ট ফর্ম না হয় ইমিডিয়েটলি, অ্যান্ড জেনারেল ইলেকশনস হ্যাভ টু বি হেল্ড, আর জেনারেল ইলেকশন হেল্ড না করা হয়, ওকে, দ্য বা জেনারেশন হেল্ড করা হলো, দ্য আউটগোয়িং কাউন্সিল অফ মিনিস্টার মে হ্যাভ টু হোল্ড চার্জ outgoing council of ministers may have to hold charge till the conclusion of elections, যতক্ষণ ইলেকশন রেজাল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কোনো কনক্লুশন আসছে বা যতদিন পর্যন্ত নতুন গভর্নমেন্ট তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টটা থাকতে পারবে। যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি রিজাইন না করে যায়, আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্টের অল্টারনেটিভ যদি কোনো গভর্নমেন্ট না তৈরি করতে পারে কিংবা সঙ্গে সঙ্গে ইলেকশন না করতে পারে, আবার ইলেকশন করার পরেও ইলেকশনের কনক্লুশন আসার আগে পর্যন্ত, ওকে, ইলেকশন করার পর ইলেকশনের কনক্লুশন আসার আগে পর্যন্ত, ইলেকশন আসার আগে পর্যন্ত সে কেয়ারটেকার গভর্নমেন্টটা টোটালি হোল্ড করতে পারবে, মানে পুরোটা থাকতে পারবে। ব্যাস হলো। এবার রোল লিমিটেড রোল কি লিমিটেড রোল? Unlike a regular government, a caretaker government is meant for only managing the routine activity of the government. Unlike a regular government, a caretaker government is meant for only managing the routine activity of the government. Hence, it is not expected to make any significant policies, decisions, or initiated new measures and schemes, except those relating to the national security or national interest. Okay, the following comments and observations highlighted the limited role of a caretaker government is the governance of the country. এক number, committee recommends that a caretaker government should not initiate and announce new policies, promises, or start new projects, grant allowances or loans, salaries increases, hold office functions attended by ministers, hold office functions attended by ministers. ওকে, তারপরে কি? আগস্ট in August 1979, the then President N. Sanjeev Reddy, while dissolving the Lok Sabha, issued a communique stating that the President had consultation with the Prime Minister and some of this cabinet colleagues who assured that election will be peaceful, free and fair. The revisions of the electoral rolls will begin immediately, and the elections timetable will commence in November 1979 and will be completed by December. Acha. Government will not take decisions during the period which set a new policies or involve new spending of a significant order
or constituent measures of administrators or executive decisions. However, work of an urgent nature involving the national interest will not be held up. In the Calcutta High Court, in a judgment delivered in December 1979, observed that there is no mention of a caretaker government such as in our constitution, but such an extraordinary situation calls for a caretaker government, and therefore the Prime Minister and the Council of Ministers can, in such a situation, only carry on day-to-day administration in office, which are necessary for carrying on for the sake of making an alternative arrangement. 4 নম্বরটা কি বললো? The caretaker prime minister are constrained for two reasons. First, the normal channel of accountability through parliament does not exist. Second, the government does not abuse its positions to gain electoral advantage. চলো সবগুলো কেস আবার দেখা হোক। লিমিটেড রোলগুলো কি? আনলাইক রেগুলার গভর্নমেন্টের, a caretaker government is meant only for managing the routine activity of the government. গভর্নমেন্টের যে রুটিন অ্যাক্টিভিটি থাকে, রেগুলার গভর্নমেন্টের মতোই সেরকমভাবে কেয়ারটেকার গভর্নমেন্টও সেই জিনিসটাই পালন করবে। অর্থাৎ রেগুলার গভর্নমেন্টের মতো, অর্থাৎ গভর্নমেন্টের যে রুটিন অ্যাক্টিভিটি থাকে সেই রুটিন অ্যাক্টিভিটির মতোই, সেই রুটিন অ্যাক্টিভিটি যেটা রেগুলার গভর্নমেন্টে ছিল সেটার মতোই কেয়ারটেকার গভর্নমেন্টও সেই জিনিসটাই ম্যানেজ করবে। Hence, it is not expect to make any significant policies decisions. তার মানে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছ থেকে এক্সপেক্ট করা যাবে না কোনো সিগনিফিক্যান্ট পলিসিস ডিসিশনস নেওয়া, আর অর ইনিশিয়েটেড নিউ মেশার অ্যান্ড স্কিমস, কোনো নতুন স্কিম নিয়ে, এক্সেপ্ট দোজ রিলেটিং টু ন্যাশনাল সিকিউরিটি অর ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল সিকিউরিটি অর ন্যাশনাল ইন্টারেস্টের রিলেটেড কোনো স্কিম, এক্সেপ্ট দোজ রিলেটিং টু ন্যাশনাল সিকিউরিটি ন্যাশনাল ইন্টারেস্টে কোনো কিছু এরকম নিউ মেশারমেন্ট বা কোনো ডিসিশন নেওয়া যাবে না। দ্য ফলোয়িং comments and observations highlighted the limited role of a caretaker government in the governance of the country. তাহলে কি বলা হলো? The following comments and observations highlighted the limited role of a caretaker government in the governance of the country. The following comments and observations highlighted the limited role of a caretaker government in the governance of the country. কি নাম হচ্ছে 1 নম্বর? The Tharkunde Committee recommended that caretaker government should not, caretaker government যেগুলো করা যাবে না সেটা হচ্ছে ইনিশিয়েটেড অ্যান্ড অ্যানাউন্স নিউ পলিসি, কোনো নতুন পলিসির ইনিশিয়েটেড করা বা তার অ্যানাউন্স করা রিলেটেড কিছু করা যাবে না। প্রমিসেস অর স্টার্ট নিউ প্রজেক্ট, কোনো নতুন প্রজেক্টকে প্রমিস করা বা স্টার্ট করা কিছুই যাবে না, হয়েছে। গ্র্যান্ড অ্যালাউন্সেস অর লোনস, তাহলে কোনো কি বলো, কোনো নতুন পলিসিকে অ্যানাউন্স করা যাবে না, আর হচ্ছে কোনো কিছু প্রমিস করা যাবে না, সরি, কোনো নতুন পলিসিকে অ্যানাউন্স করা যাবে না বা তার ইনিশিয়েটেড নেওয়া যাবে না। 2 নম্বরটা কি? প্রমিস অর স্টার্ট নিউ প্রজেক্টস। ওকে, কোনো কিছু এমন প্রমিস করা যাবে না, কোনো নতুন প্রজেক্ট স্টার্ট রিলেটেড কোনো প্রমিস করা যাবে না। গ্র্যান্ড অ্যালাউন্সেস অর লোনস, স্যালারি ইনক্রিজ করা যাবে না, কিংবা কোনো অ্যালাউন্সেস বা ভাতা বা লোন গ্র্যান্ট করা যাবে না। হোল্ড অফিসিয়াল ফাংশনস অ্যাটেন্ডেড বাই মিনিস্টার্স, ওকে, should not hold official functions attended by ministers. The Committee on Electoral Reforms are appointed during his total revolution movement. And during his total revolution movement, it has headed by Justice Vital Mahadeo Tharkunde. This unofficial committee submitted its report in 1975. It was also known as JP Committee. And কি বললো? It does not hold
caretaker government should not hold official functions attended by ministers. Should not hold official functions attended by ministers. হয়েছে? এক কথায় কোনো নতুন পলিসি, হুম এক কথায় কি কোনো নতুন পলিসি বা কোনো ডিসিশন, কোনো নতুন পলিসি নিয়ে কোনো ডিসিশন বা তার ইনিশিয়েট করতে পারবে না। আর কোনো প্রজেক্টকে স্টার্ট করতে পারবে না বা প্রজেক্ট রিলেটেড কোনো প্রমিস করতে পারবে না। আর গ্র্যান্ড অ্যালাউন্সেস অর লসেস, সরি, এবং কোনো গ্র্যান্ড অ্যালাউন্সেস বা লোনস বা স্যালারি ইনক্রিজের কিছু করতে পারবে না। আর হোল্ড অফিসিয়াল ফাংশনস অ্যাটেন্ডেড বাই মিনিস্টার্স, শুড নট হোল্ড, should not hold official functions, should not hold official functions attended by minister, মিনিস্টার দ্বারা যেসব অফিসিয়াল ফাংশন অ্যাটেন্ডেড করা হয় অফিসিয়াল ফাংশনস রাখতে পারবে না। অফিসিয়াল ফাংশনস হলো। তারপর 2 নম্বরটা কি, ইন আগস্ট 1979, মানে 1979 সালে দ্য দেন প্রেসিডেন্ট এন সঞ্জীব রেড্ডি, while dissolving Lok Sabha, issued a communique stating that the president had consultations with the prime ministers and some of these cabinet colleagues who assured that election will be peaceful, free and fair. The revision of the electoral rolls will begin immediately and the elections timetable will commence in November 1979 and will be completed by December 1979. Do number taking, the government will not take decisions during this period which set new policies or involve new spending of a significant order or constituent measures of administration. That the government will not take decisions during this period which set new policies or involves new spending of a significant orders or constant measures of administrative and or executive decisions. However, work of an urgent nature involving the national interest will not be held. তারপরে ক্যালকাটা হাইকোর্ট ইন জাজমেন্ট ডেলিভার্ড ডিসেম্বর 1979 observed that there is no mention of a caretaker government as such in our constitution, but such an extraordinary situation calls for a caretaker government, and therefore the prime minister and the council ministers can in such situation only carry on day to day administration in office, মানে ডে টু ডে অফিসের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা তারা ক্যারি করতে পারবে, হুইচ আর নেসেসারি ফর ক্যারিং অন দ্য অন ফর দ্য সেক অফ মেকিং অ্যান অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট, হুইচ আর নেসেসারি ফর ক্যারিং অন অন ফর দ্য সেক অফ মেকিং অ্যান অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হয়েছে। 4 নম্বরটা কি, দ্য কেয়ারটেকার প্রাইম মিনিস্টার আর কনস্ট্রেইনড ফর টু রিজন, দুটো কারণে নেওয়া হয়। ফার্স্ট, দ্য নর্মাল চ্যানেল অফ অ্যাকাউন্টেবিলিটি থ্রু পার্লামেন্ট ডাজ নট এক্সিস্ট, পার্লামেন্টের যে নর্মাল অ্যাকাউন্টেবিলিটি হয় সেটা এক্সিস্ট নাই। সেকেন্ড, দ্য গভর্নমেন্ট ডাজ নট অ্যাবিউজ ইটস পজিশন টু গেইন ইলেকট্রাল অ্যাডভান্টেজ, দ্য গভর্নমেন্ট ডাজ নট অ্যাবিউজ ইটস পজিশন টু গেইন ইলেকট্রাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কারণে সেটা নষ্ট নয়, গভর্নমেন্ট ডাজ নট অ্যাবিউজ ইটস পজিশন। ওকে, হয়ে গেছে। Article relating to Prime Minister at a glance. কি কি আর্টিকেল আছে প্রাইম মিনিস্টারের? 74, 75, 74, 75, 77, 78 আর হচ্ছে 83, না 88। ওকে, 74 কি বলেছে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল মিনিস্টার এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট করতে পারবে। হ্যাঁ, 75 আছে আদার প্রভিশনস অ্যাজ টু মিনিস্টার্স। 78 আছে
Did the Prime Minister as respect the furnishing of information to President? ৭৭ আছে conduct a business of the government of India. হুম গভর্নমেন্ট ইন্ডিয়া বিজনেস কন্ডাক্ট করতে সেটা ৭৭ আছে, ওটা পড়েছি আমি। এটি আছে রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্ট দ্য হাউস। রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্ট দ্য হাউস, হাউসকে রেসপেক্ট করা। ব্যাস হলো। এবার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে প্রেসিডেন্ট চ্যাপ্টারে। তারপর সেন্টার কাউন্সিল অফ মিনিস্টার পড়বো, তারপর কাউন্সিল অফ মিনিস্টার পড়বো। কাউন্সিল অফ মিনিস্টারে তখন থেকে বক 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 করা হচ্ছে বারবার বারবার। প্রাইম মিনিস্টার চ্যাপ্টারে এখন আমি প্রাইম মিনিস্টার চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ যেটা এই পিডিএফে আছে সেই এমসিকিউগুলো ডিসকাস করব। ওকে, স্পেশালি এমসিকিউ আছে মাত্র 11টা। যে 11টা এমসিকিউ এর মধ্যে কি কটা পারছো দেখো, দেখে বলো। ওকে, 1 নম্বর, 1 নম্বরটা কি? Consider the following statement with respect to duties of the Prime Ministers according to the Constitution of India. Consider the following statements with respect to duties of the Prime Minister to the Constitution of India. 2. Make rules for the more convenient transaction of business of the Government of India and for allocation among ministers of the said business. কোনটা কার তাই না? If the President so requires to submit for consideration of the Council of Ministers, the President so required to submit for the consideration of the Council of Ministers any matters on which a decision has been taken by a minister but which has not been considered by the Council of Ministers. Has not been considered by the Council of Ministers. কোনটা কারেক্ট? অনলি টু। তারপরে 2 নম্বর, which one of the following is constitutionally obligatory, okay, on the part of the Prime Minister of India? Constitutionally obligatory, as the President is the supreme commander of the defense force. Prime Minister has to take all major decisions regarding defense only after prior approval by the President. Has to take all major decisions regarding defense only after prior approval by the President. B number, the Prime Minister has to communicate to the President all decisions to the President all decisions of the Cabinet relating to administrative and proposals for legislation. Prime Minister has to communicate to the President একদম all decisions of the Cabinet relating to administration and proposals for legislation. B নাম্বারটা ঠিক। 2 এর বি। ও কতগুলো অপশন আছে? আচ্ছা, 4টা অপশন আছে। তারপর দেখি, which one of the following is constitutionally obligatory on the part of the Prime Minister of the India? আচ্ছা কোনটা বুঝতে পেরেছি। As the ministers, তার বিনোটা ঠিক, as the ministers are appointed by the President, the Prime Minister has to go by President shall discretion the allocation of business among the ministers. Admit. তারপর D number, the Prime Minister, if he happens to be the leader of a party not having required majority, should prove his majority straight strength in both the House of Parliament within the period stipulated by the President.
4টার মধ্যে সিনেমাটা দেখা যাক। সিনেমাটা হচ্ছে অ্যাজ দ্য মিনিস্টার আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। হুম, যেহেতু প্রেসিডেন্ট মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ টু গো বাই প্রেসিডেন্সিয়াল ডিসক্রিপশন in the allocation of business in the allocation of business among the ministers in the allocation of business among the ministers. প্রেসিডেন্সিয়াল ডিসক্রিপশন দে না তো, প্রেসিডেন্সিয়াল ডিসক্রিপশন দে না, পিএম প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে তো যে কোন মিনিস্টার কোন বিজনেস অ্যালোকেশন করবে। গেল, দ্য প্রাইম মিনিস্টার ইফ হি হ্যাপেন্স টু বি দ্য লিডার অফ এ পার্টি not having the required majority should prove his majority strength in both the House of Parliament within the period stipulated by the President. Should be নেওয়াটা ঠিক। একেরও বি, দুইয়েরও বি, একের বি, দুইয়েরও বি আচ্ছা। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার, 3, which of the following bodies are headed by the Prime Minister? Headed by the Prime Minister. National Integration Council, National Water Resources Council, National Development Council, Interstate Council, Zonal Council. Select the correct answer from the course given below. ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের হেড অবশ্যই, ন্যাশনাল ওয়াটার রিসোর্সের কাউন্সিলিং হেড অবশ্যই, ইন্টারস্টেট কাউন্সিলের হেড। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের হেড তো ছিল না, এরকম কিছু তো ছিলই না ওখানে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল? হুম, তারপরে কি 1 2, না 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 ছিল মনে হয় 1 2 4, এখানে 1 2 4 অপশনই নেই, 1 2 4 কোনো অপশন নেই। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল, জোনাল কাউন্সিল ছিল না, তার মানে 1 2 3 4, 1 2 3 4 সিনেমার অপশন, সিনেমার অপশন। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল, চলো একবার দেখে নিই। প্রাইম মিনিস্টারের পাওয়ার কিন্তু, হ্যাঁ, পাওয়ার 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 রোল পাওয়ারের এখানে ছিল। ন্যাশনাল এই যে ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টারেস্টেড কাউন্সিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস কাউন্সিল অ্যান্ড সাম আদার বডিজ। বললাম না লেখা ছিল না, উই সাসপেন্ডেড দ্য প্ল্যানিং কমিশনস। নীতি আয়োগ লেখা ছিল, বললাম না ওটা লেখা ছিল না। সাম আদার বডিজ খালি লেখা ছিল, এই 3টা নাম লেখা ছিল। ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, ইন্টারেস্টেড কাউন্সিল ছিল, ন্যাশনাল ওয়াটার রিসোর্সেস ছিল, ওয়াটার রিসোর্সেস কাউন্সিল ছিল, সাম আদার বডিজ। 1 মিনিট একটা ব্যাপার আছে এখানে। নীতি আয়োগটা না, নীতি আয়োগ যেটা হুই সাকসিডেড দ্য প্ল্যানিং কমিশন, নীতি আয়োগটা হচ্ছে ডেভেলপমেন্ট। হুম, নীতি আয়োগটা এখানে ডেভেলপমেন্ট। এই যে ডেভেলপমেন্টের কথাটা উল্লেখ করেছে না, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নীতি আয়োগই। নীতি আয়োগ টোটাল দেশের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে। একদমই ঠিক আছে। 1 2 3 4 কীরকম ভাই, নীতি আয়োগটা ক্যান্সেল করে দিয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়ে দিয়েছে। মিনিট, এবার কি দেখছিলাম যেন, 4 নম্বরটা। ইফ অ্যানি ফাংশনারি আন্ডার আওয়ার কনস্টিটিউশন ইজ টু বি কম্পেয়ার্ড উইথ দ্য ইউএসএ প্রেসিডেন্ট, মানে ইফ অ্যানি ফাংশনারি আন্ডার আওয়ার কনস্টিটিউশন ইজ টু বি কম্পেয়ার্ড টু দ্য ইউএসএ প্রেসিডেন্ট, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড নট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন। This statement is
অ্যাট্রিবিউটেড টু ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর এই কথাটা বলেছিলেন, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড নট দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন। তাহলে ইউনিয়নের প্রেসিডেন্ট হতো না, সেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হতো। বুঝা গেল? তো এই হচ্ছে 4 নম্বর। आई थिंक कोई कमेंट किया है सर, हाउ टू कॉन्टैक्ट विथ यू। अश्मिता मुखर्जी, हाउ टू कॉन्टैक्ट। तुम कमेंट कर दो, ओके। तो मैं तुमको रिप्लाई कर दूंगा, वहाँ पर बात होगा। ओके। सो डॉक्टर बी आर अम्बेडकर। তাহলে 4-এর বি। ঠিক আছে, এবার 5 নাম্বার। 5, হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন টার্ম অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন টার্মস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে। দ্য প্রাইম মিনিস্টার ডিসাইড দ্য অ্যালোকেশন অফ পোর্টফোলিওস অ্যামং দ্য মিনিস্টার্স। ওকে, when the prime minister resigns, the council of ministers gets dissolved. When the prime minister resigns, the council of ministers gets dissolved. Okay, all the principal policies announcement of the government are made by the prime minister. All the principal policies announcement of the government are made by the prime minister. Okay, it shall be the duty of prime minister to communicate to the president all decisions of the council of ministers relating to the administration of the affairs of the union. যদি বলছে কি হু ইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন টার্মস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে আর্টিকেল 78-এ এই ডি নাম্বারটা দেওয়া আছে। বাকি কোনো আর্টিকেলে এই কথাগুলো লেখা নেই যে প্রাইম মিনিস্টার ডিসাইড দ্য অ্যালোকেশন অফ দ্য পোর্টফোলিও অ্যামং দ্য মিনিস্টার্স। when the prime minister resign, the council of ministers gets dissolved. All the principal policies announcement of the government are made by the prime minister. এবিসিও ঠিক আছে, ওকে, বাট লেখা কিন্তু বইও ছিল না। তো 5-এর ডি, 5-এর ডি, সমঝি কিয়া? ওকে, শুধুমাত্র আর্টিকেলে এটা আছে, আর্টিকেল 78-এ আছে। এবার স্টেটমেন্ট 1-এ কি বলা হচ্ছে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ক্যান exercise control over other branches of government through a coterie of advisors. Prime Minister of India can exercise control over other branches of government. Okay, over other branches of government through a coterie of advisors. Okay, statement 2 বলছে the prime ministers and his cabinet function on the basis of the collective responsibility, and his cabinets functions on the basis of collective responsibility. এবার কোনটা ঠিক কোনটা ভুল না কোনটা কার কারেক্ট এক্সপ্লেনেশন, এবার কিন্তু সেটা বলতে হবে, ব্যাপার আছে সব কিছু। প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট ফাংশনস অন দ্য বেসিস, এটা কিন্তু প্রাইম মিনিস্টার চ্যাপ্টারটাতে এরকম কোনো লাইন কোনো কিছু ছিল না। ওকে, এরকম কোনো লাইনের বা কোনো কিছুই ছিল না। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট ফাংশনস অন দ্য বেসিস অফ ওকে, তাহলে কি বলা হলো? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ক্যান এক্সারসাইজ কন্ট্রোল ওভার আদার ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট থ্রু এ কোটারি অফ অ্যাডভাইসার্স। স্টেটমেন্ট টুতে কী বলা হলো? স্টেটমেন্ট টুতে বলা হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেটস ফাংশনস অন দ্য বেসিস অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি। এই দুটো কিন্তু লাইন প্রাইম মিনিস্টার যে চ্যাপ্টারটা পড়া হলো সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু কোথাও লেখা ছিল না। ওকে, দুটো লাইনের মধ্যে একটা লাইনে কিন্তু এইটুকু লেখা ছিল যে
প্রাইম মিনিস্টার, একদম এটা লেখা ছিল, কারণ ওখানে একটা কথা লেখা ছিল পাওয়ারের ক্ষেত্রে। প্রাইম মিনিস্টার টোটালি যে কাউন্সিল অফ মিনিস্টার, যে সব মিনিস্টারগুলো আছে, সেই মিনিস্টারের মানে সব মিনিস্টারদের মধ্যে যে ওপিনিয়নটা হবে, ওকে, সব মিনিস্টারদের মধ্যে যে ওপিনিয়নটা হবে, সেই ওপিনিয়ন নিয়ে কথা বলেছে। আচ্ছা, তো সেই ওপিনিয়নের মধ্যে যে অন্য কোনো মিনিস্টারের ওপিনিয়ন আলাদা হয়ে যায়, তাহলে সেই মিনিস্টারকে কী করে দেওয়া হবে? বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ রিজাইন করে দেওয়া হবে, এরকম একটা কাহিনী, ক্যান্সেল করে দেওয়া হবে। তো তার মানে কি বোঝা যাচ্ছে? প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসেই, হুম টোটাল প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে টোটাল কাউন্সিল মিনিস্টারটা চলে, এটা বোঝা গেল, পুরো গভর্নমেন্টটা চলে, এটা বোঝা যাচ্ছে। আর ওই সময়ে সব মিনিস্টারের একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি হয়, ওকে, সব মিনিস্টার একসঙ্গে মিলে একটা মানে কোনো ডিসিশন নেই, এই ডিসিশনের মাধ্যমে ফাংশনটা কিন্তু কাজ করে। তো বলতে পারি আমরা 1 নম্বর অপশন। তবে দেখা যাক কি লেখা আছে 6-এর ডি। 6-এর ডি মানে এখানে অপশানে কিন্তু স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। আচ্ছা, এরকম বললাম তো, এরকম কোনো লাইন লেখাই ছিল না। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ক্যান এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য আদার ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট থ্রু এ কোটেরি অফ অ্যাডভাইসার। তাহলে এটা ভুল স্টেটমেন্ট, আর স্টেটমেন্ট 2 হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট ফাংশনস অন দ্য বেসিস। ওকে, এবার 7 নম্বর। সাথে কি বলা হলো? সাথে বলা হচ্ছে যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া lays down that proposals for legislation are to be communicated to the president, to be communicated to the president by the, তাহলে কি বলে, the constitution of India lays down that proposals for legislations, proposals for legislation to be communicated to the president, are to be communicated to the president by the prime minister। ভাই, 7-এর এ, বললাম তো একবারে খাস। 8 নম্বর, 8 কি বললো? হু অ্যামং দ্য ফলোইং called prime minister as the captain of the ship of the state? তাহলে কি বললো? হু অ্যামং দ্য ফলোইং কল্ড প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দ্য স্টেট। ওই যে কিছু সাজেস্ট করা ছিল না, যে প্রাইম মিনিস্টারকে কে কি বলেছে না বলেছে, ওর মধ্যে এটা একটা কোশ্চেন। ওকে, প্রাইম মিনিস্টারকে কে কি বলেছে না বলেছে, তার মধ্যে এটা একটা কোশ্চেন। সেম পরের কোশ্চেনটা ওই একই, পরের কোশ্চেনটাও একই, এগুলো মনে রাখতে হবে, কারণ কোশ্চেনের উপর ডিপেন্ড করে তুমি যদি এই জিনিসগুলো মনে রাখো তাহলে সব থেকে বেস্ট হবে। ওকে, মনেও থাকবে আরামসে, যে প্রাইম মিনিস্টার মানে অ্যাকচুয়ালি কি, পলিটিক্যাল যেসব অ্যাডভাইসারটা হয়, সেই পলিটিক্যাল অ্যাডভাইসাররা, হুম মানে পলিটিক্যাল যে অ্যাডভাইসাররা হয়, সেই পলিটিক্যাল অ্যাডভাইসাররা যারা এক্সপার্ট, তারা কিন্তু তারা কিন্তু প্রাইম মিনিস্টার্স এর সম্পর্কে কিছু মন্তব্য প্রকাশ করেছিল। যে মন্তব্যগুলো প্রকাশ করেছিল সেখানে ওটা অনেকগুলো লেখা ছিল। ওকে, ওই মন্তব্যগুলো কে কি দিয়েছিল সেটা সব থেকে বেস্ট উপায় হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। আমি ওই জায়গাতে কিন্তু বলেছিলাম যে এটা এখন পড়তে হবে না। ওকে, এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে কে কি বলেছিল সেটা তুমি যদি করে নাও তাহলে লং টার্ম মেমোরিতে থেকে যাবে। হু অ্যামং দ্য ফলোইং কল প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দ্য স্টেট, কে বলেছিল? 8-এর ডি আর 9-এর সি আছে, দেখো ডি, অর্থাৎ কে বলেছিল? মুনরো। মুনরো কি নাম এক একটা, মুনরো বলেছিল ক্যাপ্টেন অফ দ্য শিপ অফ দ্য স্টেট, হয়েছে। তারপর কি, হু অফ দ্য ফলোইং বিকাম প্রাইম মিনিস্টার আফটার বিং চিফ মিনিস্টার? হু অফ দ্য ফলোইং বিকাম, ও আচ্ছা, এটা ওই ইনফরমেশন রিলেটেড না, হুম শুধু 8 নম্বর ইনফরমেশন রিলেটেড। হু অফ দ্য ফলোইং বিকাম প্রাইম মিনিস্টার আফটার বিং চিফ মিনিস্টার? চিফ মিনিস্টার হওয়ার পর কে প্রাইম মিনিস্টার হয়েছিল? আমাদের পিএম হয়েছিল, যেটা বর্তমান পিএম মোদি।
আর এখানে কে কে আছে? পিভি নরসিম্হা রাও, চরণ সিং, এইচডি দেবাগোদা, আর হচ্ছে পিভি সিং। এগুলো নাম মনে রাখতে হবে বাবু। 9C তার মানে তোমার কি বলো তো? ও অনেকজন অনেকজন নাম দিয়ে দিয়েছে, 5 জন আইন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, সবাই যে 5টার নাম দিয়েছে সবাই। পিভি নরসিম্হা রাও প্রথমে চিফ মিনিস্টার ছিল, তারপর প্রাইম মিনিস্টার হয়েছে। চরণ সিং, তারপরে এইচডি দেবাগৌদা, আর ভিপি সিং, আর হচ্ছে মোরারজি দেশাই। এরা সবাই। এখানে আরেকটা নাম লেখার দরকার ছিল, সেটা মোদি, নরেন্দ্র মোদি, যেটা লিখিনি। বাকি সবাই হয়ে গেল 1 2 3 4 5। এরপরে 10 আর 11 এই দুটো কোশ্চেন মনে আছে। হুম, 10 নম্বরটা। 10 নম্বরটা কি? কনসিডার দ্য ফলোয়িং কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট: দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, ওকে, হ্যাজ এ ফ্রি হ্যান্ড ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ পোর্টফোলিও। হুম, হুম, কার জিজ্ঞাসা করেছে? ক্যান reflects the ministers and asks any minister to resign, is bound by the advice of the ministers, advise the ministers in day to day administration of ministers, administration of ministers. Mhm. Has to free hand in the distribution of portfolios একদম। Can refusal the ministers and ask any minister to resign, হ্যাঁ যে কোনো মিনিস্টারকে রিজাইন করতে পারবে। 1 আর 2 মিনিস্টার্স দ্বারা বাউন্ডেড না, মিনিস্টারের অ্যাডভাইস দ্বারা বাউন্ডেড না। অ্যাডভাইস দ্য মিনিস্টার্স, কি বলো? দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাডভাইস দ্য মিনিস্টার্স ইন ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন অফ মিনিস্ট্রিজ। 1 2 4 অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার কিন্তু অ্যাডভাইস করে মিনিস্টারদেরকে ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন অফ মিনিস্টারিজ। 1 2 3 4, কিন্তু এই যে লাইনটা, এই লাইনটা স্পেশালি কিন্তু এই বই লেখা নেই, এমনির মধ্যে লেখা নেই, বাট এই দুটো লাইনে লেখা আছে। ওকে, তো 10-এর এ হচ্ছে, 10-এর এ হচ্ছে, তার মানে এটা ঠিক। যেহেতু এই 4 নম্বর লাইনটা কিন্তু লেখা নেই, বোঝা গেল? 1 2 অর্থাৎ দুটো স্টেটমেন্টই ঠিক। তারপরে 11 নম্বরটা কি? 11 নম্বর হচ্ছে হুইজ অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন আর্টিকেল 78 of the Indian Constitution defining the duties of the Prime Minister. আর ইজি ভাই, to communicate the President all decisions of the Council of Ministers relating to the administration of the affairs of the Union and proposals for legislation. Hmm. To take prior presidential sanction, sanctions for the budget. To furnish the information called for by President regarding administration of affairs of the Union. If the President so require, to submit for consideration uh, of the Council of Ministers a matter on which a minister has taken a decision without submitting the same for consideration by the Council beforehand. চাপ বাবা, কত জটিল সেন্টেন্সগুলো ইউজ করেছে। If the President so requires, to submit for consideration of the Council of Ministers a matter on which a minister has taken a decision without submitting the same for consideration by the Council of Ministers, by the Council beforehand. 1 আর 4 বাজেট নিয়ে কিছু বলেনি। টু ফার্নিশ দ্য ইনফরমেশন, এটা ডিসিশনে বলেছে না, এটা ইনফরমেশনে বলেছে, তাই না? তার মানে টু ফার্নিশ দ্য ইনফরমেশন কল্ড ফর বাই প্রেসিডেন্ট রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাফেয়ার্স। ওকে, 1 3 আর 4 এরকম কিছু আছে, 1 3 4।
11 বি, তাই না? বি হলো তো? 11 বি, গুড, ওকে। তো সবগুলো নিয়ে ডিসকাশনটা করে দিলাম। ওকে, স্যার হাউ টু কানেক্ট উইথ ইউ? ওকে, হোয়ার, কোথায়? ওকে, অফ মে। সুতরাং এখন আমি যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স, চ্যাপ্টার 21। ওকে, তাহলে এখন শুরু করতে চলেছি চ্যাপ্টার 21, যে চ্যাপ্টারের নাম কি? সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স। হুম, আমি একটা জিনিস বারবার বারবার করে উল্লেখ করি, একটা স্ট্রাকচার। কি সেই যে স্ট্রাকচারটা? ধরে নাও, হুম, এটা কি? এটা পার্লামেন্ট, এটাকে লেজিসলেচার বলা হয়, পার্লামেন্ট। ওকে, যে পার্লামেন্টের নিচের যে পার্টটা সেটা হচ্ছে লোকসভা, আর উপরে যে পার্টটা সেটা হচ্ছে রাজ্যসভা। ওকে, এবার লোকসভার মধ্যে আর কিছু সংখ্যক রাজ্যসভার মেম্বারদেরকে নিয়ে তৈরি হয় কাউন্সিল অফ মিনিস্টার। হুম, কাউন্সিল অফ মিনিস্টার। এই যে কাউন্সিল অফ মিনিস্টার, যার হেড হচ্ছে পিএম, যে পিএম চ্যাপ্টারটা পড়লাম, আর টোটাল পার্লামেন্টের হেড হচ্ছে পার্লামেন্ট অর স্টেট, যার হেড কি? প্রেসিডেন্ট। ওকে, এবার এই কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে এই পুরো চ্যাপ্টারের ডিসকাশনটা হবে। আই হোপ সো আন্ডারস্ট্যান্ড। সো লেটস স্টার্ট। কি বলা হচ্ছে? অ্যাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট মডেলড অন দ্য ব্রিটিশ প্যাটার্ন। আচ্ছা, the Council of Ministers headed by the Prime Ministers is the real executive authority, is our politi- politico-administrative system. তাহলে কি বলা হলো? As the Constitution of India provides for a parliamentary system of government modeled on the British pattern. সিস্টেমটা বোঝো। যখন আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন চলছিল, সেই ব্রিটিশ শাসনের মতো করেই আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্টটা সেটাও পার্লামেন্টারি সিস্টেমই তৈরি করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ শাসনেও পার্লামেন্টারি সিস্টেম ছিল, আমাদের ইন্ডিয়া পার্লামেন্টারি সিস্টেম, আর আমাদের কনস্টিটিউশন সেই পার্লামেন্টারি সিস্টেমটাকেই অ্যাডপ্ট করেছে। হয়েছে? দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। তার মানে কি? আমরা তো বারবার একই সেন্টেন্সে আসছে যে পিএম কাউন্সিল অফ মিনিস্টারের হেড, মাথা, মানে প্রধান, আর যেটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিকিউটিভ অথরিটি in our politico-administrative system. Okay, the principle of parliamentary system of government are not detailed in the constitution, but two articles deals with them in a broad, sketchy and general manners. Okay, Article 74 deals with the status of the Council of Ministers, while
Article 75 deals with the appointment, tenure, responsibility, qualification, oath, and salaries and allowances of the ministers. অনেক কিছু বলেছে। তাহলে কি parliamentary system of government are not detailed in the constitution, বোঝা গেল? তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যেটা আর নোট ডিটেলড, যেটা কনস্টিটিউশনে ডিটেল দেওয়া নেই। পার্লামেন্টারি সিস্টেম যে সিস্টেমের গভর্নমেন্টটা রিলেটেড কোনো কিছু কনস্টিটিউশনে ডিটেল দেওয়া নেই, বাট দুটো আর্টিকেল হচ্ছে 74 আর 75-এ 74-75-এ পার্লামেন্ট সিস্টেম রিলেটেড কথা বলা আছে, কিছু আর্টিকেল দেওয়া আছে। ওকে, অ্যান্ড জেনারেল ম্যানার আর্টিকেল 74 আর 75। ওকে, আরে ভাই কেসটা কি বলেছিল তখন, কি বলেছিল? আর্টিকেল 74 আর 75, আমি আগে প্রেসিডেন্ট থেকে শুরু করি। প্রেসিডেন্ট কাউন্সিল অফ মিনিস্টারে, মানে প্রেসিডেন্টকে অ্যাডভাইস কে করবে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ পিএম। ওকে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস কে করবে? কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ পিএম। বা আরেকটা কথা এখানে উল্লেখ ছিল, সেটা সাব অর্ডিনেট। এখানে একটা কথা উল্লেখ ছিল, সেটা সাব অর্ডিনেটস এরা। ওকে, এরা কি করবে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে। এক কথা বলতে গেলে পিএম অ্যাডভাইস করে। ওকে, আর প্রেসিডেন্ট সেই হিসাবে তার ডিসিশন নেবে, অর্থাৎ মেনলি পিএমই আমাদের কান্ট্রিটাকে চালাচ্ছে। এক কথা কি, পিএমই আমাদের কান্ট্রিটাকে কি করছে? চালাচ্ছে। ব্যাস হলো। এরপর নেক্সট এগোই। নেক্সট হচ্ছে, অ্যাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর এ পার্লামেন্টারি সিস্টেম অফ আচ্ছা হলো এটা হলো 74 গেল। ওকে, ঠিক আছে, এবার 75-এ যাই। 75-এ বেশ কিছু পয়েন্ট লেখা ছিল। 1 নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট অফ পিএম। পিএম এর অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্ট। পিএম এর অ্যাপয়েন্টমেন্ট কে করবে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট। হয়েছে, প্রেসিডেন্ট পিএম এর অ্যাপয়েন্টমেন্ট করবে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট অফ পিএম, ব্যাস। 2 নম্বর আর্টিকেলে আরও লেখা ছিল যে কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল হবে কাউন্সিল রেসপন্সিবল হবে টু দ্য লোকসভার রেসপন্সিবল হবে। 3 নাম্বার, মিনিস্টারদের স্যালারি, মিনিস্টারদের টার্মস বা মিনিস্টারদের স্যালারি যা যা আছে। ওকে, এই যে মিনিস্টারদের স্যালারি রিলেটেড যে কথা, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কথা, কোয়ালিফিকেশন রিলেটেড যে কথা, ওথ রিলেটেড যে কথা, সে টোটালটা আর্টিকেল 75-এ আছে। হয়ে গেল, ডান। এরপর কনস্টিটিউশনাল প্রভিশনস। ওই সেম জিনিস বারবার করে রিপিট হচ্ছে, মানে একই জিনিস পড়তে বারবার করে পড়তে অটোমেটিক বুঝতে যাবে। হয়েছে। কনস্টিটিউশন প্রভিশনস, আর্টিকেল 74, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট। কাউন্সিল মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস কাকে করবে? প্রেসিডেন্টকে। 1 নম্বর কি বললো? দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স with the prime ministers at the head to aid and advise the president, who shall in the exercise of his or her functions act in accordance with such advice. Okay, however the president may require the council of ministers to reconsider such advice. President may require
President may require the Council of Ministers to reconsider such advice, and the President shall act in accordance with the advice tendered after such reconsideration. এখানে আরেকটা কথা উল্লেখ করতে হতো, সেটা হচ্ছে এই জায়গাতে আরেকটা কথা লেখা আছে। কি লেখা আছে? যে এই যে প্রেসিডেন্ট কাউন্সিল মিনিস্টার অ্যাডভাইসে চলবে, ভালো কথা, বাট কোনো কারণবশত সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের পছন্দ হলো না। না হতেই পারে ভাই, কোনো কারণবশত সেই অ্যাডভাইসটা প্রেসিডেন্টের পছন্দ হলো না। আচ্ছা, এখানে একজন স্মিতা মুখার্জি অ্যাকচুয়ালি এফডি, আই মিন হচ্ছে ফেসবুক আর ইমেল, তাই না? তো ফেসবুক আইডিটা অ্যাকচুয়ালি আমার ডিঅ্যাক্টিভ করা আছে আপাতত। কন্ট্যাক্ট করতে লাগবে, ক্লাস করতে থাকো, ওকে, ঠিক আছে। দেখো, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অ্যাডভাইস, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ, কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস বা পিএম এর অ্যাডভাইসে প্রেসিডেন্ট কাজ করছে, কিন্তু কোনো একটা ডিসিশন প্রেসিডেন্ট পছন্দ হলো না, মানে অ্যাডভাইসে, আই মিন হচ্ছে কাউন্সিল মিনিস্টারের কোনো একটা ডিসিশন প্রেসিডেন্টের পছন্দ হলো না। যদি পছন্দ না হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট ওই ডিসিশনকে রিকনসিডারেশনের জন্য কাউন্সিল মিনিস্টার পাঠাতে পারবে। এবার কাউন্সিল মিনিস্টারে উইদাউট অ্যামেন্ডমেন্ট বা উইদাউট নোট অ্যামেন্ডমেন্ট, মানে উইথ অ্যামেন্ডমেন্ট অর উইদাউট নোট অ্যামেন্ডমেন্ট হিসেবে যদি আবার যদি পিএম প্রেসিডেন্টকে পাঠিয়ে দেয়, তাহলে প্রেসিডেন্টকে এবার জোর জবরদস্তি হলেও সেই রিলেটেড অ্যাসেন্ট দিতেই হবে। ওকে, তো এটা হচ্ছে আর্টিকেল 74 এই জিনিসটা ডিসকাশন করেছে, হলো। তারপরে দ্য অ্যাডভাইস টেন্ডার বাই মিনিস্টার্স টু দ্য প্রেসিডেন্ট শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু ইন অ্যানি কোর্ট, তাহলে কি বলবো? দ্য অ্যাডভাইস টেন্ডার্ড বাই মিনিস্টার্স টু দ্য প্রেসিডেন্ট, ওকে, shall not be inquired into any court, ওকে, মানে কাউন্সিলর মিনিস্টার যে অ্যাডভাইসটা দিবে, কাকে? প্রেসিডেন্টকে। সেই অ্যাডভাইসটা কোনো মতেই কোনো কোর্ট দ্বারা ইনকোয়ারি হবে না। শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু অ্যানি কোর্ট, কোনো কোর্টেই সেই বিষয়টা নিয়ে ইনকোয়ারি বসবে না, ওকে। আর্টিকেল 75, তো আর্টিকেল 75 নিতে আমি অনেকবার বললাম বাবা, কি আর্টিকেল 75? চলো আরেকবার বলি, ভালোই লাগছে। আর্টিকেল 75। এবার আর্টিকেল 75 কি বলছে? যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে পারবে পিএম কে অ্যান্ড হিজ মিনিস্টার, সেই জায়গাতে যদি আমি কাউন্সিল অফ মিনিস্টার লিখি তাও হবে, ওকে। পিএম কে কিংবা কাউন্সিল বা সব কাউন্সিল মিনিস্টারদেরকে, হয়েছে। এবার প্রেসিডেন্ট এটা তো করতে পারোই, হলো। এরপর আর একটা কথা থাকবে, সেটা এই যে অ্যালাউন্সেস কিংবা স্যালারি, ঠিক আছে, অ্যালাউন্সেস মানে ভাতা কিংবা স্যালারি, এইসব জিনিসের ডিসকাশন যেটা, সেই ডিসকাশনটা কিন্তু আর্টিকেল 75-এ আছে। আর্টিকেল 75-এ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কথা বললাম, তাই না? অ্যালাউন্সেস স্যালারি নিয়েও কথা বললাম, এখনই তো বললাম। এক মিনিট, হ্যাঁ হয়েছে। তো কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল হবে, কাউন্সিল অফ মিনিস্টার, হ্যাঁ,
রেসপন্সিবল হবে টু দ্য লোকসভা তো অলরেডি কাউন্সিল মিনিস্টার দিনের পড়া হয়ে গেল না। দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য আদার মিনিস্টার্স, ওই জিনিসগুলো লেখা আছে, ফটাফট করে ডিসকাশন হবে। হুম, shall be appointed by the president on the advice of the prime minister, on the advice of the prime ministers. Okay okay on shall be appointed by the president on the advice of the prime minister. The total number of ministers, including the prime ministers, in the council of ministers shall not exceed 50% of the total strength of the Lok Sabha. This provision was added by the 91st Amendment Act. তাহলে কি বলো 2 নম্বরটা? 2 নম্বরটা হলো কি, total members of ministers, including the prime ministers, in the council of ministers shall not exceed 50% of the total strength of the Lok Sabha. The council of ministers shall not exceed 50% of the total strength of the Lok Sabha. This provision was added by the 91st Amendment Act 2000 2003 সালে। 2003 সালে 51 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই 51 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, হ্যাঁ, ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার্স ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল নট এক্সিট 50% of the total strength. The council of ministers shall not exceed 50% of the total strength of the Lok Sabha. তাহলে কি বলবো? shall not exceed 50% of the total strength of the Lok Sabha. 50% of the total strength of the Lok Sabha. মানে লোকসভার 50% স্ট্রেংথের থেকে বেশি হওয়া যাবে না কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথ। কাউন্সিল অফ মিনিস্টারের যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথ লোকসভার স্ট্রেংথের 50% থেকে বেশি হওয়া যাবে না, যেটা অ্যাড করা হয়েছে 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 2003-এর 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। ওকে, 3 নম্বর, a member of either house of parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as ministers. This provision was also added by the 91st Amendment Act. Okay, the member of either house of parliament belonging to any political party who is disqualified on the ground of defection shall also be disqualified to be appointed as ministers. This provision was also added by the 91st Amendment Act. আর কি বললো? A member of either house of parliament belonging to any political party, যে কোনো পার্টি থেকে বিলং করতে পারে। পার্লামেন্টের দুটো হাউসেরই মেম্বার যে কোনো পার্টি থেকে বিলং করতে পারে। হু ইজ ডিসকোয়ালিফাইড অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশনস, on the ground of defection shall also be disqualified to be appointed as minister. যদি কোনো ডিফেকশন হয়, বুঝা গেল? shall also be disqualified to be appointed as a minister. This provision was also added by the 91st Amendment Act. ওকে, মানে অন্য কোনো পার্টি, ওকে, যে কোনো পলিটিক্যাল পার্টির পার্লামেন্টের বোথ হাউসের, তাহলে কি বলা হলো? পার্লামেন্টের বোথ হাউসের যে কোনো পলিটিক্যাল পার্টি, যে কোনো পার্লামেন্টের বোথ হাউসের যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারে। কি বলা হলো? পার্লামেন্টের বোথ হাউসের যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারে। এরকম কেউ যদি, হ্যাঁ, এরকম কেউ যদি
কোনো ডিফেকশন তৈরি করে, অন্য কোনো ডিফেকশন তৈরি করে, তাহলে তাকে ডিসকোয়ালিফাইড করা যাবে। আর তাকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতেও ডিসকোয়ালিফাইড করা যাবে, মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করতে কি করা যাবে, ডিসকোয়ালিফাইড করা যাবে। দিস প্রভিশন ওয়াজ অলসো অ্যাডেড বাই দ্য 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এখানে হয়তো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি কি কথা বলা হয়েছে, যে থেকে লোকসভার স্ট্রেংথের 50% থেকে কাউন্সিল মিনিস্টারের স্ট্রেংথ হওয়া যাবে না। আর কি বললো, যে যদি কোনো মিনিস্টার ডিফেকশন হয়, হুম, যদি কোনো মিনিস্টার ডিফেকশন হয়, তাহলে তাকে ডিসকোয়ালিফিকেশন করা যাবে। আর তাকে মিনিস্টারের পদ দিতেও পদ পদ হিসাবে ডিসকোয়ালিফিকেশন, মিনিস্টার পদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ডিসকোয়ালিফিকেশন করা যাবে। দিস প্রভিশন ওয়াজ অ্যাডেড বাই দ্য 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। তারপর 4 নম্বর, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। অবশ্যই প্রেসিডেন্টের প্লেজারেই মিনিস্টাররা অফিস হোল্ড করে। 5 নম্বর, 5 নম্বরটা কি, দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। এই তো, এই কথাটাই তো লেখা ছিল ওখানে, তাই না? 95 নাম্বারটাতে টোটালটা কিন্তু, মানে আই মিন সরি, মানে 75 নাম্বার যে একটা, সেই একটা কিন্তু অনেক কিছু আছে, বাট এতক্ষণ কম ছিল ডিসকাশন, এখন সবগুলো দিয়ে দিয়েছে। এরপরে the president shall administer the oaths of office, and secrecy to a minister. President shall administer the oath of office and secrecy to a minister. একদম তাই। A minister who is not a member of the parliament, either house, for any period of 6 consecutive months shall cease to be a minister. তারপর কি বলবো, যদি হুম a minister who is not a member of the parliament, যদি কোনো মিনিস্টার পার্লামেন্টের মেম্বার না হয়ে থাকে, ফর অ্যানি না হয়ে থাকে, who is not a member of the parliament for any period of 6 consecutive months shall cease to be a minister, মানে যদি পার্লামেন্টের পার্ট না হয়ে থাকে, তা 6 মাসের মধ্যে যদি সে পার্লামেন্টের পার্ট না হয়, তাহলে তার মিনিস্টারিটাকে সিজ করা হবে। দ্য স্যালারি অ্যালাউন্সেস অফ মিনিস্টার্স শ্যাল বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের দ্বারা ডিটারমাইন হবে। 8টা কেস বললো, তার মধ্যে যে 3টা নিয়ে আমি ডিসকাশন করেছি সেটা স্যালারি নিয়ে ডিসকাশন করেছি, আর হচ্ছে রেসপন্সিবল টু দ্য লোকসভা নিয়ে ডিসকাশন করেছি, আর হচ্ছে আর হচ্ছে 1 নম্বরটা নিয়ে ডিসকাশন করেছি। কোথায় হলো 1 নম্বর? এই 1 নম্বরটা নিয়ে ডিসকাশন করেছি, বুঝছে? এছাড়া আরও ছিল, সেটা হচ্ছে স্ট্রেংথ নিয়ে কথা বলেছে, যে কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথটা লোকসভার টোটাল স্ট্রেংথের 50% থেকে যেন বেশি না হয়, লোকসভার টোটাল স্ট্রেংথের 50% থেকে যেন বেশি না হয়, হলো। তারপরে এই মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি, যে কোনো পলিটিক্যাল পার্টি থেকেই বিলং করা কোনো পার্লামেন্টের মেম্বার, যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করা কোনো পার্লামেন্টের মেম্বার, ওকে, কোনো পার্লামেন্টের মেম্বার যদি কোনো পার্লামেন্টের মেম্বার কোনো পার্লামেন্টের মেম্বার যদি কোনো ডিফেকশন ঘটায়, তাহলে তাকে ডিসকোয়ালিফিকেশন করা যাবে। আর তাকে ডিসকোয়ালিফিকেশন করা যাবে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রেও। এটাই 91, অর্থাৎ 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই কথাই বলা হয়েছে। কি বললাম? 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই কথাই বলা হয়েছে। তাহলে 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি কি বলা হয়েছে?
তাহলে 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছে, যে কাউন্সিল অফ মিনিস্টারের স্ট্রেংথ, লোকসভার স্ট্রেংথের 50% থেকে যেন বেশি না হয়, 1 নম্বর। 2 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো মিনিস্টারকে, সরি, যে কোনো মেম্বারকে, পার্লামেন্ট যে কোনো মেম্বারকে ডিসকোয়ালিফিকেশন করা যাবে, এবং মিনিস্টারি পদে অ্যাপয়েন্টমেন্ট হিসেবে ডিসকোয়ালিফিকেশন করে যাবে যদি, হ্যাঁ, তাদের মধ্যে কোনো ডিফেকশন না মানে যদি 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 তাদের মধ্যে কোনো ডিফেকশন ঘটে তাহলে ডিসকোয়ালিফিকেশন করা যাবে, এটাই বললো। তারপরে এটা হচ্ছে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই দুটো কথা বলা হয়েছে। হলো, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্লেজারেই মিনিস্টাররা অফিস হোল্ড করে। আর কাউন্সিল অফ মিনিস্টার কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। হুম, লোকসভা। তারপর দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্টার দ্য ওথ অফ অফিস অ্যান্ড সিগনেচার টু দ্য মিনিস্টার্স, প্রেসিডেন্টই অ্যাডমিনিস্ট্রেট করে। হুম, ওথ আর সেক্রেটারিটা নিয়ে, মিনিস্টারদের সেক্রেটারিটা নিয়ে, মিনিস্টারের ওথ আর সেক্রেটারিকে নিয়ে প্রেসিডেন্টই কী করে, অ্যাডমিনিস্টার করে। হলো, এ মিনিস্টার হু উইল নট এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট ফর এনি পিরিয়ড অফ 6 months। এর মানে এটা যে কোনো মিনিস্টার, হুম, কোনো মিনিস্টার পার্লামেন্টের এমপি না, অর্থাৎ কোনো মিনিস্টার যদি পার্লামেন্টের এমপি না হয় কিন্তু তাকে মিনিস্টার পদ দেওয়া হয়েছে, তাহলে তাকে 6 মাসের মধ্যেই, তাহলে তাকে কি 6 মাসের মধ্যেই মিনিস্টার হতে হবে। তাছাড়া তার মিনিস্টারে কী হবে, সিজ করে নেওয়া হবে, তাছাড়া তার মিনিস্টারিটা কী নেওয়া হবে, সিজ করে নেওয়া হবে। ব্যাস হলো, ওকে। আর অ্যালাউন্সেস, এগুলো তো সব কিছু ডিটারমিন করা হয়। এবার আর্টিকেল 77, আর্টিকেল 77-এ কী বলেছে, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কন্ডাক্ট অফ বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার গভর্নমেন্টের যে বিজনেসটা চলে সেই বিজনেস রিলেটেড কথা বলেছে। কি বললাম, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে বিজনেসটা চলে সেই বিজনেস রিলেটেড কথা বলেছে। অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া shall be expressed to be taken in the name of the president। প্রেসিডেন্টের নামে all executive action of the government of India shall be expressed to be taken in the name of the president। প্রেসিডেন্টের নামেই, প্রেসিডেন্টের নাম নেই সব এক্সিকিউটিভ অ্যাকশন, গভর্নমেন্ট সব এক্সিকিউটিভ অ্যাকশন এক্সপ্রেস করা হয়। প্রেসিডেন্টের নাম নেই গভর্নমেন্টের সব এক্সিকিউটিভ অ্যাকশন কী করা হয়, এক্সপ্রেস করা হয়। অর্ডার্স অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্টস মেড and execute in the name of the president। Orders and other instruments made and executed in the name of the president shall be authenticated in such manners as may be specified in rules to be made by the president। Further, the validity of an order or instrument which is so authenticated shall not be called in the question on the ground that it is not an order or instrument made or executed by the president। হলো, এই কটাই না, আরেকটা আছে পড়ে নিই। The president shall make rules for the more convenient transaction of the business of the government of India and for the allocation among ministers of such of the said business। এই জিনিসটা জানা আছে। হলো, তাহলে 77 বিজনেস নিয়ে কথা বলা হয়েছে। গভর্নমেন্টের যে বিজনেস, সেই গভর্নমেন্টের বিজনেস নিয়ে কথা 77 নাম্বার আর্টিকেলটা বলেছে, হয়েছে।
কি বললো, এই যে মেন কথা 77 আর্টিকেলসের যে মেন কথা, সেই মেন কথা হচ্ছে এটা, অর্থাৎ প্রেসিডেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ট্রানজেকশনটা, ওকে, কনভেনিয়েন্ট যে ট্রানজেকশনটা হয়, সেই ট্রানজেকশন রিলেটেড রুলস তৈরি করতে পারবে। প্রেসিডেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কনভেনিয়েন্ট ট্রানজেকশনটা হয়, সেই কনভেনিয়েন্ট ট্রানজেকশন নিয়ে কী করতে পারবে, রুলস তৈরি করতে পারবে, হয়েছে। এছাড়াও এছাড়াও মিনিস্টারদেরকে, ফর দ্য অ্যালোকেশন অ্যামং মিনিস্টার্স, মিনিস্টারদেরকে কী করে, এই বিজনেস রিলেটেড অ্যালোকেশন দিয়ে দেয় বিভিন্ন মিনিস্টারদেরকে, হয়েছে। তারপর তিনটা আছে, সেটা কি, অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি এক্সপ্রেস টু বি টেকেন ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের নামেই প্রেসিডেন্টের নামেই গভর্নমেন্টের সমস্ত এক্সিকিউটিভ যে অ্যাকশন, প্রেসিডেন্টের নাম করে গভর্নমেন্টের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশনগুলো, হ্যাঁ, এক্সপ্রেসড করা হয়। প্রেসিডেন্টের নাম করে গভর্নমেন্টের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশনগুলো কী করা হয়, এক্সপ্রেসড করা হয়। অর্ডার্স অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্টস মেড অ্যান্ড এক্সিকিউটেড ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট শ্যাল বি অথেন্টিকেটেড ইন সাচ ম্যানার। তাহলে কি, অর্ডার্স অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্ট মেড অ্যান্ড এক্সিকিউটেড ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট, ওকে। প্রেসিডেন্টের নামে বিভিন্ন অর্ডার কিংবা যে ইনস্ট্রুমেন্টসগুলো হয়, তৈরি করা হয়, সেগুলো এক্সিকিউট যে করা, টোটালটা প্রেসিডেন্টের নামেই হয়। প্রেসিডেন্টের নামেই অর্ডার, প্রেসিডেন্টের নামেই ইনস্ট্রুমেন্টের ইনস্ট্রুমেন্টসের তৈরি, মেড অ্যান্ড এক্সিকিউটেড, পুরোটা শ্যাল বি অথেন্টিকেটেড ইন সাচ ম্যানার্স অ্যাজ মে বি স্পেসিফাইড ইন রুলস টু বি মেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টে এই রিলেটেড সমস্ত রুলস তৈরি করে, ওকে। ফার দ্যাট দ্য ভ্যালিডিটি অফ অ্যান অর্ডার অর ইনস্ট্রুমেন্টস, মানে অর্ডার কিংবা ইনস্ট্রুমেন্টের যে ভ্যালিডিটিটা হয়েছে, সো অথেন্টিকেটেড শ্যাল নট বি called in question on the ground, okay, which is so authenticated, যেটা কি হয়, খুব অথেন্টিকেটেড হয়, shall not be called in question on the ground, that is not an order or instrument made or executed by the president। মানে বোঝা গেল কি কি বলা হলো। মেন বক্তব্য বলছি, মেন বক্তব্য 2 নম্বর পয়েন্ট এটাই বললো যে প্রেসিডেন্ট বিভিন্ন অর্ডার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আর এক্সিকিউটিভ যে করাটা, এই টোটালটা প্রেসিডেন্টই করে। মানে প্রেসিডেন্ট রুলসটা বানিয়ে দেয়, মেক করে দেয়, বাট অ্যাকচুয়ালি তো করে হচ্ছে মেনলি গভর্নমেন্ট, হলো। তো আর এই সমস্ত যে প্রেসিডেন্টের নামেই চলে, ওকে। আর এই যে টাইমের কথা যেটা বলা হলো, সেটা হচ্ছে দ্য ভ্যালিডিটি অফ অ্যান অর্ডারের যে ভ্যালিডিটিটা, অর্ডার আর ইনস্ট্রুমেন্টের যে ভ্যালিডিটিটা, সেই ভ্যালিডিটি রিলেটেড যে ভ্যালিডিটি টোটালটা অথেন্টিকেটেড, হ্যাঁ, শ্যাড নট বি কল্ড ইন কোশ্চিন। ভ্যালিডিটি রিলেটেড কোনো কিছুই কোশ্চিন করা যাবে না, ওকে। ইট ইজ নট অ্যান অর্ডার অর ইনস্ট্রুমেন্ট মেড অর এক্সিকিউটেড বাই দ্য প্রেসিডেন্ট, যে এটাই মেনলি, ব্যাস হয়ে গেছে। এবার 78 নাম্বার আর্টিকেলসটাতে আমরা কি দেখেছি, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার। আরে ভাই একই কথা রে ভাই, প্রাইম মিনিস্টার ডিউটি নিয়ে কথা বলা হচ্ছে এখানে 78 নাম্বার আর্টিকেলে। প্রাইম মিনিস্টার ডিউটি কি, প্রাইম মিনিস্টার ডিউটি হচ্ছে 3 ধরনের ডিউটি হয়। একটা হচ্ছে কোনো ডিসিশন নেওয়া, মানে কাউন্সিল মিনিস্টারদের কোনো ডিসিশন নিচ্ছে, তাহলে মানে কোনো ইউনিয়ন অ্যাফেয়ার্সের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাউন্সিল মিনিস্টারের দ্বারা কোনো ডিসিশন না হলো, সেই ডিসিশন প্রেসিডেন্টকে জানাতে হবে। কিংবা কোনো ইনফরমেশান, কাউন্সিল মিনিস্টার রিলেটেড কোনো ইনফরমেশান, সেই ইনফরমেশান প্রেসিডেন্টকে জানাতে হবে। কিংবা কোনো একজন মিনিস্টার কাউন্সিল মিনিস্টারের কনসিডারে কিংবা কাউন্সিলর মিনিস্টারের কনসিডার ছাড়াই কোনো ডিসিশন নিল, সেই ডিসিশনও জানাতে হবে কাকে, কাকে ভাই, প্রেসিডেন্টকে। তো হয়ে গেল, এটা হচ্ছে আর্টিকেল 78। এবার আর্টিকেল 88, রাইট অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্ট অফ দ্য হাউস। হ্যাঁ,
রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ স্পিকার অফ দ্য হাউস। অবশ্যই ভাই, এতগুলো মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার, এতগুলো মিনিস্টার, তাকে তো রেসপেক্ট, মানে কাউন্সিল মিনিস্টারের এতগুলো মিনিস্টার, লোকসভাকে তো রেসপেক্ট করতে হবে, তাই কি না? লোকসভাকে তো রেসপেক্ট করতে হবে। দ্য রাইটস অফ মিনিস্টার্স অ্যাজ রেসপেক্টস দ্য হাউসেস। ওকে, এভরি মিনিস্টার শ্যাল হ্যাভ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টেক পার্ট ইন দ্য প্রসিডিং of either house, any joint sitting of the house, and any committee of the parliament, of which he or she may be named a member, but he or she shall not be entitled to vote. তাহলে কি বলা হলো? এভরি মিনিস্টার শ্যাল হ্যাভ দ্য রাইট টু স্পিক, তাদের কাছে রাইট আছে স্পিক করা বা টেক পার্ট করা ইন দ্য প্রসিডিং অফ আইদার হাউস, দুটো হাউসেই, অ্যানি জয়েন্ট সিটিং অফ দ্য হাউসে কোনো জয়েন্ট সিটিং হয় সেই সিচুয়েশনে, অ্যান্ড অ্যানি কমিটি অফ দ্য পার্লামেন্টের কোনো কমিটিতেও, অফ হুইচ হি অর শি মে বি নেমড আ মেম্বার, কারণ তারা তো একটা মেম্বার না সেই টাইমে, বাট হি শ্যাল নট বি এন্টাইটেল টু ভোট, তারা কিন্তু তারা ভোট দিতে পারে না। বোঝা গেল ভাই? তার কি কি বললাম? এভরি মিনিস্টারের কাছে রাইট আছে টু স্পিক করা আর পার্ট নেওয়া যে কোনো কিছুতে। ওকে, টু স্পিক কথা বলতে পারবে, তারা পার্ট নিতে পারবে প্রসিডিং অফ আইদার হাউস, মানে দুটো হাউসেরই কোনো কিছু প্রসিডিংয়ের সময়ে, কিংবা দুটো হাউসের কোনো জয়েন্ট সিটিং হচ্ছে, অ্যানি জয়েন্ট সিটিং অফ দ্য হাউসের কোনো জয়েন্ট সিটিং হচ্ছে, কিংবা অ্যানি কমিটি অফ দ্য পার্লামেন্টের যে কোনো কমিটিতে, পার্লামেন্টের কোনো কমিটি কিংবা কোনো জয়েন্ট সিটিং হচ্ছে পার্লামেন্টে। ওকে ওকে, প্রসিডিং অফ আইদার হাউস। তো সেই সেই টাইমে মিনিস্টারগুলো কাছে রাইট আছে স্পিক, কথা বলার। ওকে, কি কি বলা হলো? প্রসিডিং অফ আইদার হাউস অ্যান্ড টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য আদার হাউস, আদার হাউসের যে প্রসিডিংগুলো চলে সেখানে টেক পার্ট নেওয়া, আর হচ্ছে কোনো অ্যানি জয়েন্ট সিটিং অফ দ্য হাউসের কোনো জয়েন্ট সিটিংয়ে, কিংবা অ্যানি কমিটি অফ দ্য পার্লামেন্টের কোনো কমিটিতে, সব কিছুতেই প্রত্যেকটা মিনিস্টারের কাছে রাইট আছে টু স্পিক অ্যান্ড টেক পার্ট। ওকে, অফ হুইচ হি অর শি মে বি নেমড এ মেম্বার, তারা কি হিসেবে? হি অর শি মে বি নেমড এ মেম্বার, কারণ তারা মেম্বার হিসেবে পরিচিত। বাট হি শ্যাল নট বি এন্টাইটেড টু ভোট, তারা ভোট দিতে পারবে না। নেচার অফ দ্য অ্যাডভাইস অফ বাই মিনিস্টার্স, নেচার অফ অ্যাডভাইস বাই মিনিস্টার্স, মিনিস্টারের দ্বারা যে অ্যাডভাইসগুলো করা হবে সেই অ্যাডভাইসের নেচার কী কী? মিনিস্টার যে অ্যাডভাইসগুলো করা হবে সেই অ্যাডভাইসের নেচার কী? আর্টিকেল 75 কনস্টিটিউশন কনস্টিটিউশন রাইট দিয়েছে মিনিস্টারদেরকে যে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করা। ওকে, কিন্তু সেই অ্যাডভাইসের যে ইয়েটা নেচার সেটা নিয়ে কথা বলা হচ্ছে। কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রেসিডেন্ট যা অ্যাডভাইস করবে, সরি যা কাউন্সিল মিনিস্টার অর্থাৎ প্রাইম মিনিস্টার যা অ্যাডভাইস করবে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট সেই ডিসিশন নিতে বাধ্য ছিল 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। প্রেসিডেন্টের কোনো নিজস্ব মতামতের কোনো কিছুই ম্যাটার রাখতো না। কিন্তু 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই জিনিসটাকে উঠিয়ে দেওয়া হয়। ওকে, মিনিস্টাররা প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারবে। যদি প্রেসিডেন্টের সেই অ্যাডভাইসটা পছন্দ না হয়ে থাকে, তাহলে প্রেসিডেন্ট কি করবে? ওই অ্যাডভাইসটাকে রিকনসিডারেশনের জন্য কাউন্সিলের মিনিস্টার আবার পাঠাবে। রিকনসিডারেশনের জন্য কাউন্সিলের মিনিস্টার আবার যে পাঠায়, তাহলে সেই কাউন্সিল অফ মিনিস্টার যদি অ্যামেন্ডমেন্ট করে তাহলে খুব ভালো কথা, যে অ্যামেন্ডমেন্ট না করে তাও ভালো কথা। কিন্তু যদি আবার প্রেসিডেন্টের কাছে আবার যে পাঠানো হয়, তাহলে এবার প্রেসিডেন্টকে জোর জবরদস্তি সেই অ্যাডভাইসকে সেই অ্যাডভাইসকে কি করতে পারবে? অ্যাসেন্ট দিতে পারবে, মানে অ্যাসেন্ট দিতেই হবে, এরকম একটা ঘটনা। অ্যাক্ট হ্যাভ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাভ মেড দ্য ফার্স্ট পেজ, না রে ভাই, made the advice binding on the president. Further,
The nature of advice tendered by the ministers to the president cannot be inquired by any court. These provisions emphasize the initiated and the confidential relationship between the president and the ministers. President and the ministers. আর কি বললো যে যদি মিনিস্টাররা কোনো কিছু অ্যাডভাইস দেয় প্রেসিডেন্টকে, তাহলে সেই অ্যাডভাইসটা কোর্টের দ্বারা ইনকোয়ারি হবে না। সেই অ্যাডভাইসটা কোর্টের দ্বারা ইনকোয়ারি হবে না। বোঝা গেল? ফার্দার দ্য নেচার অফ দ্য অ্যাডভাইস টেন্ডার বাই মিনিস্টার্স to the president cannot be inquired by any court. This provision emphasizes the initiated. These provisions emphasizes the initiate and the confidential relationship between the president and the minister. President and minister এর মধ্যে একটা confidential relationship আছে। ব্যাস হয়ে গেল। সবই লিখেছে ওখানে, বোঝা গেল? ঠিকই আছে। ইন ইউএন আর রাও কেস, 1971 সালে ইউএন রাও কেসটাতে কি বলে, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট even after the dissolution of Lok Sabha, the Council of Ministers does not cease to hold office. Hmm. Hmm. Article 74 is mandatory and therefore the President cannot exercise the executive power without the aid and advice of the Council of Ministers. Any exercise of executive powers without the aid and advice will be unconstitutional as being violation of Article 74. Again, in Shamshar Singh case, the court held that admit আগের এই কেসটা বোঝা হোক, আগেরটা বোঝা হোক, আগের কেস ইউএনআর রাও কেস 1971 সালে কি বললো, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ইভেন আফটার দ্য ডিসলিউশন অফ লোকসভা, অবশ্যই ধরে কাউন্সিল অফ মিনিস্টার নো কনফিডেন্স মোশন চলে গেলো, তাহলে কাউন্সিল অফ মিনিস্টার নো কনফিডেন্স মোশনে চলে যায়, তাহলে লোকসভা কি হবে, ডিসলিউশন হয়ে যাবে। এবার লোকসভা যদি ডিসলিউশন হয়ে যায়, তাহলে কাউন্সিল অফ মিনিস্টার আর গভর্নমেন্ট থাকলো না, হয়েছে। সেই টাইমে আর্টিকেল 74 ইজ ম্যান্ডেটরি and therefore the president cannot exercise the executive power without the aid and advices of the council of ministers. Any exercises of executive powers without the aid and advices will be unconstitutional constitution as being violation of article 74. কি বলা, therefore the president cannot, article 74 is mandatory, not কি হলো, the supreme court held that held that even after the dissolution of the Lok Sabha, the Council of Ministers does not cease to hold office. Council of Ministers does not cease to hold office. Article 74 is mandatory, and therefore the President cannot exercise the executive power without the aid and advices of the Council of Ministers. Any exercise of the executive power without the aid and advice will be unconstitutional. Any excess of executive power without aid and advice will be unconstitutional as being violation of Article 74. এক মিনিট, পরে কেসটা পড়তে হবে, পরে কেসটা বোঝা গেলেই পড়লে বাকি কেসটা বোঝা যাবে। এগেইন দ্য শামশির সিং কেস 1974, the court held that whenever wherever the constitution requires the satisfaction of the president, the satisfaction is not the personal satisfaction of the president, but it is the satisfaction of the council of ministers. It is the satisfaction of the council of ministers. Any excess of the executive power without the aid and advice will be unconstitutional as being violation of Article 74. Again, এখানে আছে, ever the constitution requires the satisfaction of the president. The satisfaction is not the personal satisfaction of the president, but it is the satisfaction of the council of ministers, with whose aid and on whose advice the president exercises his powers and function.
দ্য স্যাটিসফ্যাকশন ইজ নট দ্য পার্সোনাল স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট বাট ইট ইজ স্যাটিসফ্যাকশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, একদম, উইথ হুজ এইড অ্যান্ড অন হুজ অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, with whose and aid and on whose advice the president exercises his powers and functions. মানে কেসটা কি বলা হলো? কেসটা এখানে এটাই বলা হলো যে মানে নেচার অফ অ্যাডভাইস বা মিনিস্টারের নেচার মিনিস্টারের যে অ্যাডভাইসটা, সেই অ্যাডভাইসের নেচার, সেই নেচার নিয়ে কথা বলেছেন। কি বলেছে এখানে? 74 যেটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে কাউন্সিল মিনিস্টার উইথ দ্য প্রাইম মিনিস্টার at the head to aid and advise the president in the exercise of her function, অর্থাৎ প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ারটা, হুম প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ারটা, সেই এক্সিকিউটিভ পাওয়ারটা টোটালি সেই এক্সিকিউটিভ পাওয়ারটা টোটালি কাউন্সিল অফ মিনিস্টারের এইট অ্যান্ড অ্যাডভাইসে চলে, মানে প্রাইম মিনিস্টার অ্যাডভাইসে চলে। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা করা হয়েছিল, যে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা করা হয়েছিল, যেটা আই থিঙ্ক 1976-এর সময়ে, সেটা হচ্ছে টোটালি কি বললাম, টোটালি কাউন্সিল মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া, কাউন্সিল মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া প্রেসিডেন্ট কোনো কিছু করতে পারবে না। এবার এই রিলেটেড কথা এখানে বলেছে, হুম এই রিলেটেড কথা বলতে বলেছে। এবার যেহেতু যে অ্যাডভাইসটা করছে কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে, সেই অ্যাডভাইসটা কোর্টের দ্বারা যেহেতু ইনকোয়ারি হবে না, যেই কারণে একটা কনফিডেন্সিয়াল রিলেশনশিপ থাকছে প্রেসিডেন্ট মিনিস্টারের মধ্যে। আমি 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পরে কথা বলবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এবার 1971 একটা কেস হয়েছিল, সেই কেসটাতে যদি লোকসভার কাউন্সিল অফ মিনিস্টার নো কনফিডেন্স মোশনে চলে যায়, তাহলে গভর্নমেন্ট পড়ে যাবে। এবার গভর্নমেন্ট যখন নষ্ট হয়ে যাবে, কারণ গভর্নমেন্ট ডিসলিউশন হচ্ছে, তাহলে গভর্নমেন্ট কাউন্সিল ডাজ নট সিজ টু হোল্ড অফিস, তাহলে কাউন্সিল মিনিস্টার আর অফিসে থাকতে পারবে না। ডাজ নট সিজ টু হোল্ড অফিস, ওকে। তারপরে আর্টিকেল 74-এ বলেছে যে প্রেসিডেন্ট ক্যান নট এক্সারসাইজ দ্য এক্সিকিউটিভ পাওয়ার উইদাউট এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টারের এইড অ্যান্ড অ্যাডভাইস ছাড়া প্রেসিডেন্ট কোনো কিছুই তার এক্সিকিউটিভ পাওয়ারটাকে এক্সারসাইজ করতে পারবে না। কাউন্সিল মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া প্রেসিডেন্ট প্রেসিডেন্ট একদমই এক্সারসাইজ করতে পারবে না, এটা বললো। অ্যানি এক্সারসাইজ অফ এক্সিকিউটিভ পাওয়ার উইদাউট এইড অ্যান্ড অ্যাডভাইস উইল বি আনকনস্টিটিউশনাল। তাহলে যদি কোনো এক্সারসাইজ অফ এক্সিকিউটিভ পাওয়ার করে দেয় প্রেসিডেন্ট, যেটা আনকনস্টিটিউশনাল হবে, যেটা ভায়োলেশন হবে 74-এর। এগেন ইন শ্যামশের সিং কেস, দ্য কোর্ট হেল্ড দ্যাট whenever the constitution requires the satisfaction of president, এবার প্রেসিডেন্টের যখন স্যাটিসফ্যাকশনের প্রশ্নটা চলে আসে, ওই যে বললাম না রিকনসিলিয়েশনের জন্য পাঠিয়ে দিবে টোটালটা, প্রেসিডেন্ট যখন স্যাটিসফ্যাকশনের কথা আসে, দ্য কোর্ট হেল্ড দ্যাট wherever the constitution requires the satisfaction of the president, constitution requires the satisfaction of the president, the satisfaction is not the personal satisfaction, অবশ্যই স্যাটিসফ্যাকশনটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন না প্রেসিডেন্টের, অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনটা হচ্ছে কাউন্সিল মিনিস্টারের স্যাটিসফ্যাকশন, যার অ্যাডভাইসেই প্রেসিডেন্ট তার পাওয়ারটাকে আর ফাংশনটাকে এক্সারসাইজ করে। এগুলো নিয়ে এখানে কেস নিয়ে কথা বলেছে, যে কেসে কোর্ট কখন কি বলেছে, মানে কোর্ট কখন কি বলেছে, সেইগুলো নিয়েই পুরো কথা এখানে বলা হয়েছে। হলো তারপর কিন্তু 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু ওই একটু চেঞ্জ, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর 40তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল,
তো 44তম অ্যামেন্ডমেন্ট একটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছিল যে রিকনসিলিয়েশনের জন্য পাঠিয়ে দিতে পারবে, যেটাও কিন্তু আবার হ্যাঁ, 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 একদম রিকনসিলিয়েশনে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু কাউন্সিলর মিনিস্টার যদি অ্যাকচুয়ালি নাই থাকে, ডিসলিউশন হয়ে যায়, তখন তো সত্যি রাইট, তখন তো প্রেসিডেন্ট কোনো কাজ করতে পারবে না, কারণ প্রেসিডেন্ট তো কাউন্সিল মিনিস্টারের অ্যাডভাইসে চলবে। হুম, প্রেসিডেন্ট তো তাহলে ওই টাইমে কোনো কাজ করতে পারবে না, তার মানে কনস্টিটিউশনের ভায়োলেশন হয়ে গেল, ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ওই টাইমে। কিন্তু প্রেসিডেন্টের হাতে ওই টাইমে পাওয়ার আছে। হুম, কিন্তু ওই টাইমে প্রেসিডেন্টের হাতে লেজিসলেশন, অর্ডিন্যান্স লেজিসলেশন পাওয়ার আছে ওই টাইমটাতে। ওই টাইমটাতে প্রেসিডেন্টের হাতে অর্ডিন্যান্স লেজিসলেশন পাওয়ার আছে, এটা 123 নম্বর আর্টিকেল আই থিঙ্ক। ওকে, তো অর্ডিন্যান্স পাওয়ারটা ওই টাইমে থাকে, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ারটা থাকে। ওকে, এই টাইমে থাকে, কারণ ওই টাইমে যেহেতু কাউন্সিলর মিনিস্টার থাকে না, কাউন্সিলর মিনিস্টার যেহেতু থাকে না, তার কারণে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটাকে সলভ আউট করার জন্য, অর্থাৎ নতুন কাউন্সিলর মিনিস্টার, নতুন গভর্নমেন্ট তৈরি করার জন্য ওই টাইমটাতে প্রেসিডেন্টকে একটা পাওয়ার দেওয়া হচ্ছে, যে অর্ডিন্যান্স পাওয়ার, যে অর্ডিন্যান্স পাওয়ার একমাত্র প্রেসিডেন্ট 6 মাস, 6 মাস 6 উইকস, অর্থাৎ ম্যাক্সিমাম 6 মাস 6 উইক পর্যন্ত অর্ডিন্যান্স পাওয়ারটা রাখতে পারবে, মানে অ্যাপ্লিকেবল হবে, তার বেশি অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, তো এই অডিয়েন্স পাওয়ার দ্বারাই বাকি তখন প্রেসিডেন্ট বাকি সব কাজকর্মগুলো করে। ঠিক আছে, সব কিছু এই টাইমে এইভাবেই ওই টাইমটা কন্ট্রোলটা হয়, প্রেসিডেন্ট ওই টাইমটা কন্ট্রোল করে। তারপর ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে হুম তারপর টাইমে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে দেন 1 মিনিট, যখন প্রাইম মিনিস্টার মারা যায়, তখনও তো ডিসলিউশন হয় কাউন্সিলর মিনিস্টারটা, তাহলে সেই টাইমেও কাউন্সিলর মিনিস্টার যদি ডিসলিউশন হয়ে যায়, ওই টাইমে আবার 75 নম্বর আর্টিকেল প্রেসিডেন্টকে একদম লিমিটেড পাওয়ার দিয়ে দিয়েছে, যে এবার তুমি পিএম অ্যাপয়েন্টমেন্ট করো, তোমার কাউন্সিল মিনিস্টারের অ্যাডভাইসের কোনো প্রয়োজন পড়বে না। সমঝি কিভাবে সবকিছু কানেক্টেড, মানে একদম স্পেসিফাইডেড পাওয়ার দিয়ে দিয়েছে। আচ্ছা, হুম, এবার যেই তারপরে পিএমকে অ্যাপয়েন্ট করে দিল, দেন আবার কাউন্সিল মিনিস্টার আসলো, আবার কাউন্সিল মিনিস্টার আসলো, আবার 74 অ্যাপ্লিকেবল হয়ে গেল। 75-এ প্রাইম মিনিস্টার, এই প্রশ্নগুলো উঠছিল ওই টাইমটাতে যখন কনস্টিটিউশন তৈরি করা হয়, যে 74-এ বলা হলো যে সমস্ত অ্যাডভাইস, মানে প্রেসিডেন্ট পুরোপুরি কাউন্সিল মিনিস্টার অ্যাডভাইসে চলবে। এবার হঠাৎ করে যদি প্রাইম মিনিস্টার মারা যায়, তাহলে কাউন্সিল মিনিস্টার তো ডিসলুশন হয়ে যাবে, কিংবা হঠাৎ করে কাউন্সিল মিনিস্টার অর্থাৎ সিওএম নো কনফিডেন্স মোশনে চলে গেল, তাহলে লোকসভা আর সিওএম তো টোটাল ডিসলিউশন হয়ে গেল। এবার সিওএম আর লোকসভা টোটাল ডিসলিউশন হয়ে যায়, তাহলে সেই টাইমটাতে প্রেসিডেন্ট তো 74-কে ভায়োলেশন করতে পারবে না। প্রেসিডেন্ট 74-কে কি ভায়োলেশন করতে পারবে? প্রেসিডেন্ট সেই সময় 74-কে ভায়োলেশন করতে পারবে না। এবার প্রেসিডেন্ট যদি সেই সময় 74-কে ভায়োলেশন করতে না পারে, তাহলে পিএম কি করে অ্যাপয়েন্ট করবে? তাই 75 নম্বর আর্টিকেল প্রেসিডেন্টকে এম্পাওয়ার করছে যে তুমি ওই টাইমে পিএম অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে উইদাউট উইদাউট অ্যাডভাইস অফ কাউন্সিলর মিনিস্টার, কারণ কাউন্সিলর মিনিস্টার ওই টাইমে থাকবেই না, তো অ্যাডভাইসটা কী করে কাউন্সিলর মিনিস্টার করবে? ওই টাইমে ডিসক্রিপশন থাকবে, পার্সোনাল ডিসক্রিপশন থাকবে প্রেসিডেন্টের হাতে। দারুণ, সম্পূর্ণ লিঙ্কড হয়েছে। এই যে দিস আর্টিকেল অফ 74 72 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বললাম 1976 সালে, টু দ্য এফেক্ট দ্যাট দ্য প্রেসিডেন্ট শ্যাল ইন দ্য এক্সারসাইজ অফ দিস ফাংশন অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাডভাইস টেন্ডার্ড বাই দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। আর 44 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1978 সালে হয়েছিল, ফার্দার এইড অ্যাডেড টু proviso to this article to the effect that president may require the council of minister to reconsider
such advice and president shall act in accordance with the advice tendered after such reconsideration. ওই তো ওটাই, যেটা আমি বললাম প্রথমে, সেটা এখানে লেখা আছে। হয়েছে? ওকে, তারপর অ্যাপয়েন্টমেন্টস অফ মিনিস্টার্স। মিনিস্টার অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হবে, তাই না? হুম, অ্যাপয়েন্টমেন্টস অফ মিনিস্টার্স। চলো দেখা যাক কী কী বলেছে। অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার্স, দ্য প্রাইম মিনিস্টার is appointed by the president, while the other ministers is appointed by the president on the advice of the prime minister. Hmm, समझी क्या? हाँ, on the advice of the prime minister. প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে যে মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করতে, কিন্তু প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট কে করবে? প্রেসিডেন্ট। আবার প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট কি যে কোনো কাউকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে না? যে পার্টির রুলিং পার্টি থাকবে, মেজরিটি প্রেসিডেন্ট। এবার যদি কোনো পার্টি মেজরিটিতে না থাকে, তাহলে সেই সিচুয়েশনে প্রেসিডেন্ট হচ্ছে, যেটা লার্জার পার্টি হবে, সেই লার্জার পার্টির হেডকে প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করতে পারবে, কিন্তু আফটার মানে উইদিন 1 মান্থ সেই প্রাইম মিনিস্টারকে কনফারেন্স মোশন শো করতে হবে লোকসভাতে। এত কিছু হয়েছে। কনফারেন্স মোশন শো করতে হবে লোকসভাতে, ব্যাস হয়ে গেল। By the president on the advice of the prime minister. This means that the president can appoint only those persons as ministers who are recommended by the prime minister. হয়েছে একই কথা রে ভাই, বারবার বারবার বারবার। Usually the members of parliament, either Lok Sabha or Rajya Sabha, are appointed as ministers. A person who is not a member of, আচ্ছা, usually the members of parliament, either Lok Sabha or Rajya Sabha, are appointed as minister. যদি মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, লোকসভা ও রাজ্যসভার যে কোনো মেম্বারকে, যে এমপি, তাকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে। হুম, তাকে মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে। A person who is not a member of either house of parliament can also be appointed. A person who is not a member of either house of parliament, can also be appointed. এবার যদি এমন কোনো পার্সন এমপি না, ওকে, এমন কোনো পার্সন এমপি না, হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, ক্যান অলসো বি অ্যাপয়েন্টেড, তাকেও মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। তাকেও কি মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, বাট উইদিন 6 মান্থ। কিন্তু উইদিন 6 মান্থ, হি মাস্ট বিকাম এ মেম্বার বাই ইলেকশন অর নমিনেশন। হয় ইলেকশনের দ্বারা কিংবা নমিনেশনের দ্বারা তাকে মেম্বার হতেই হবে পার্লামেন্টের। মানে দুটো দ্বারা, কিন্তু ইলেকশন, এটা আগে লেখা ছিল না, ইলেকশন আর নমিনেশনের দ্বারা, আইদার বাই ইলেকশন আর বাই নমিনেশন অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, আদারওয়াইজ হি সিজ টু বি এ মিনিস্টার। তাছাড়া তার মিনিস্টার কী করে কেড়ে নেওয়া হবে। এ মিনিস্টার হু ইজ এ মেম্বার অফ ওয়ান হাউস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে কোনো হাউসের মেম্বার হতে পারে একটা মিনিস্টার, হ্যাজ টু রাইট টু স্পিক অ্যান্ড টু টেক পার্ট ইন দ্য প্রসিডিং অফ দ্য আদার হাউস অলসো। অন্য হাউসেরও হচ্ছে যে কোনো প্রসিডিংয়ে
পার্ট নিতে পারবে, কথাও বলতে পারবে, বাট হি ক্যান ভোট অনলি ইন দ্য হাউস অফ হুইচ হি ইজ এ মেম্বার। শুধুমাত্র সেই হাউসেরই ভোটের ক্ষেত্রে সেই হাউসে সে ভোট দিতে পারবে। ধরুন রাজ্যসভার মেম্বার, তাহলে লোকসভাতে গিয়েও লোকসভার প্রসিডিংয়ের পার্ট নিতে পারবে এবং কথা বলতে পারবে, কিন্তু লোকসভাতে ভোট দিতে পারবে না। বাট ভোট দিতে পারবে কোথায়? রাজ্যসভাতেই ভোট দিতে পারবে। হয়ে গেছে। এবার ওথ অ্যান্ড স্যালারি অফ মিনিস্টার। মিনিস্টারের শপথ গ্রহণ আর স্যালারি। মিনিস্টারের শপথ গ্রহণ, প্রাইম মিনিস্টার যে শপথ গ্রহণটা করে সেই শপথ গ্রহণটা মিনিস্টাররাও করে। ওকে, প্রাইম মিনিস্টার যে শপথ গ্রহণটা করে সেই শপথ গ্রহণটা মিনিস্টাররাও করে। আর প্রাইম মিনিস্টারের যে স্যালারিটা হয়, মিনিস্টারের স্যালারি আই থিঙ্ক সেমই হয়। চলো দেখা যাক কী কী লেখা আছে। বিফোর এ মিনিস্টার এন্টার্স আপন হিজ অফিস, দ্য প্রেসিডেন্ট অ্যাডমিনিস্টার্স টু হিম আর হার দ্য ওথ অফ অফিস অ্যান্ড সেক্রেসি। অফিস আর সেক্রেসির নিয়ে ওথ দিবে। ইন দিস ওথ অফ অফিস দ্য মিনিস্টার সোয়ার্স টু বিয়ার ট্রু ফেইথ অ্যান্ড অ্যালিজেন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে টু বিয়ার ট্রু ফেইথ অ্যান্ড অ্যালিজেন্স থাকতে হবে, সম্পূর্ণ সমর্পণ থাকতে হবে টোটালটা। ওকে, আর টু আপহোল্ড দ্য সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, একই কথা সব বলছে। টু আপহোল্ড দ্য সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, মানে বললাম তো প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট সেম ওথ নেই। ওকে, টু ফেইথফুল অ্যান্ড কনসাইন্টিনিয়াসলি ডিসচার্জ দ্য ডিউটি অফ হিজ অফিস। ওকে, মানে সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে সেই অফিসে ডিউটি করতে হবে। অ্যান্ড টু ডু রাইট টু অল ম্যানার অফ পিপল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল উইদাউট ফিয়ার অফ ফেভার অ্যাফেকশন অর ইল উইল, মানে কোনো রকম ভয় ছাড়াই তাকে পিপলের ভালোর জন্য কনস্টিটিউশনের মতামত অনুসারে কাজ করতে হবে। ইন হিজ ওথ অফ সেক্রেসির ওথটাতেও একই কথা বলা হয়। দ্য মিনিস্টার সোয়ার্স দ্যাট হি উইল নট ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কমিউনিকেট অর রিভিল টু অ্যানি পার্সন, যে কোনো পার্সনের সঙ্গে কথা বলা বা তাকে রিভিল করা, ডিরেক্ট কিংবা ইনডাইরেক্টলি, অ্যানি ম্যাটার্স দ্যাট ইজ ব্রট আন্ডার হিজ কনসিডারেশন or become known to him as a union minister except as তাকে ইউনিয়ন মিনিস্টার হিসেবে জানা হবে। ওকে, as may be required for the due discharge of his duties as such ministers। তাহলে কি বলা হলো? her consideration or become known to him as a union minister except as may be required for the due discharge of duties as such ministers। समझी? টোটাল কেসটা এখানে বললো। তাহলে এক কথায় যেমন প্রাইম মিনিস্টার সেরকম প্রেসিডেন্টও এই সিক্রেসি ওরটা নেই। ওকে, যে কোনো কিছুকেই ডিরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কমিউনিকেট করে, মানে নর্মালি কথাবার্তা বলতে বলতে বা কোনো কিছু করতে করতে গভর্নমেন্টের কোনো রকম সিক্রেট বাহিরে কাউকে বলা যাবে না। সেটা তার নিজস্ব একটা কর্তব্য বা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি। ওকে, আর সে ইউনিয়ন মিনিস্টার হিসাবেও পরিচিত হবে, বিকামস নন টু অ্যাজ এ ইউনিয়ন মিনিস্টার। ওকে, সে ইউনিয়ন মিনিস্টার হিসাবে পরিচিত হবে এক্সেপ্ট অ্যাজ মে বি রিকোয়ার্ড ফর দ্য ডিউ ডিসচার্জ অফ সাচ ডিউটিস অ্যাজ মিনিস্টার্স। যখন মিনিস্টারের ডিউটিটা থাকবে তখন সে ইউনিয়ন মিনিস্টার হিসেবে পরিচিত হবে। এক্সেপ্ট যখন মিনিস্টারের ডিউটি হিসেবে থাকবে যখন মিনিস্টারের ডিউটি হিসেবে থাকবে তখন ইউনিয়ন মিনিস্টার না, বাট ইউনিয়ন মিনিস্টার হিসেবে থাকবে। এখন এই একই কথা বারবার রিপিট করছে, এমন কোনো কিছু না। ইন 1990 সালে দ্য ওথ বাই ডেভি লাল অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার ওয়াজ চ্যালেঞ্জড as being unconstitutional as constitution provisions only for the prime minister and ministers. The Supreme Court upheld the oath
as valid and stated that describing a person as deputy prime minister is descriptive only, and such description does not confer on him any powers of prime minister. It ruled that the description of a minister as deputy prime minister or any other type of minister, such as ministers of state or deputy minister, of which there is no mention in the constitution, does not violate the oath taken by him or her, so long as the substantive part of the oath is correct. The salaries and allowances of the ministers are determined by parliament from time to time. Okay, the salary and allowances of ministers determined by parliament from time to time. A ministers get salary and allowances that are payable to a member of parliament. Additionally, he gets his sumptuary allowances according to his rank, free accommodation, traveling allowances, medical facilities, etc. In 2001, the sumptuary allowances for the prime ministers was raised from from 150 to 3 per month, for a cabinet minister from 100 to 200 per month, for a minister of state from 500 can visit 1000 and 500 to 1000 per month, but for a deputy minister from 300 to 600 per month. হায় রে, এগুলো একটা এগুলো একটা অ্যামাউন্ট হলো, অ্যামাউন্টে তোদের কিছু হয় না। আচ্ছা, একটু ব্রেক।
আচ্ছা, তাহলে আমরা কি দেখছি? 1990 সালে দ্য ওথ বাই ডেভিলাল অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার ওয়াজ চ্যালেঞ্জড অ্যাজ বিং আনকনস্টিটিউশনাল। তাহলে কি বলা হলো? মানে ডেভিলাল যখন 1990 সালে ওথ নিয়েছিল, হুম, আর ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে, তখন চ্যালেঞ্জ করেছিল অ্যাজ বিং আনকনস্টিটিউশনাল। কি বললো? এই ওথকে কি বলে দিল? আনকনস্টিটিউশনাল বলে দিল। অ্যাজ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস অনলি ফর দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার্স, যে ওথটাকে, এই ওথ, হ্যাঁ, প্রাইম মিনিস্টার মিনিস্টারদের জন্যই কনস্টিটিউশন প্রোভাইড করেছে। দ্য সুপ্রিম কোর্ট আপহেল্ড দ্য ওথ অ্যাজ ভ্যালিড। সুপ্রিম কোর্ট তারপর কি বললো? যে এই ওথটা কি ভ্যালিড, অ্যান্ড স্টেটেড দ্যাট ডিসক্রাইবিং এ পার্সন, একটা পার্সনকে ডিসক্রাইব করছে অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার, একটা পার্সনকে ডিসকাস করছে কি ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে, ইজ ডিসক্রিপটিভ অনলি, যেটা শুধুমাত্র ডিসক্রিপটিভ হবে, অ্যান্ড সাচ ডিসক্রিপশন ডাজ নট কনফেয়ার অন হিম অ্যানি পাওয়ার অফ প্রাইম মিনিস্টার, যেটা প্রাইম মিনিস্টারের পাওয়ারকে কনফেয়ার করছে না। খুব সুন্দর। ই রুল করেছে যে দ্য ডিসক্রিপশন অফ এ মিনিস্টার, একটা মিনিস্টার যে ডিসক্রিপশন হবে অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে, অর অ্যানি আদার টাইপস অফ মিনিস্টার হিসাবে, সাচ অ্যাজ মিনিস্টার, সাচ অ্যাজ মিনিস্টার অফ স্টেট, কিংবা মিনিস্টার অফ স্টেট অর ডেপুটি মিনিস্টার, কি বলা হলো এখানে? ইট ইজ রুল দ্যাট the description of a minister as deputy prime minister, ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে, হুম, একটা মিনিস্টারের ডিসক্রিপশন করা হলো, আর অ্যানি আদার টাইপ অফ মিনিস্টারকে, সাচ অ্যাজ মিনিস্টার অফ স্টেট, আর যাকে মিনিস্টার অফ স্টেট হিসাবে বলা হচ্ছে কিংবা ডেপুটি মিনিস্টার হিসাবে বলা হচ্ছে, অফ হুইচ দেয়ার ইজ নো মেনশন ইন দ্য ডাজ কনস্টিটিউশন ডাজ নোট violated the oath taken by him so long as the substantive part of the oath is correct. হুম, এর মানে এখানে কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা বলা হলো, আর হচ্ছে ডেপুটি মিনিস্টারের কথা বলা হলো। হুম, ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা বলা হলো, আর মিনিস্টার অফ স্টেটের কথা বলা হলো, যেটাকে ডেপুটি মিনিস্টারে বলা হয়। ওকে, এদের যে শপথটা, এই শপথ কিন্তু কনস্টিটিউশনে কোনো কিছু উল্লেখ করা হয়নি। তো দেবী দেবীলাল, হুম, যখন ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিল তখন চ্যালেঞ্জ করেছিল ওথকে, আনকনস্টিটিউশনাল বলে দিয়েছিল। বাট পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই ওথকে ভ্যালিড বলে এবং স্টেটেড করে দ্যাট ডিসক্রাইবিং এ পার্সন এজ এ ডেপুটি প্রাইম মিনিস্টার ইজ ডিসক্রাইবড অনলি অ্যান্ড সাচ ডিসক্রিপশন ডাজ নট কনফেয়ার হিম অ্যানি পাওয়ার অফ প্রাইম মিনিস্টার, যেটা প্রাইম মিনিস্টারের পাওয়ারকে কনফেয়ার করছে না। ইট রুল দ্যাট দ্য ডিসক্রিপশন অফ এ মিনিস্টার অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার, আবার ঠিক আছে, বলছে যে এটা রুল করছে যে ডেসক্রিপশন অফ এ মিনিস্টার অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার, তাহলে মিনিস্টারকে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে ডিসক্রাইব করছে, অর অ্যানি আদার টাইপ অফ মিনিস্টার সাচ অ্যাজ মিনিস্টার অফ স্টেট, কিংবা মিনিস্টার অফ স্টেট হিসাবে, আবার ডেপুটি মিনিস্টার হিসাবে। দেয়ার ইজ নো মেনশন ইন দ্য কনস্টিটিউশন মেনশনই নাই এদের, অর্থাৎ কাদের? ডেপুটি মিনিস্টার কিংবা স্টেট অফ মিনিস্টার, ডেপুটি মিনিস্টার কিংবা স্টেট অফ মিনিস্টার কিংবা ডেপুটি প্রাইম মিনিস্টার, এদের ওথ রিলেটেড কোনো কিছু কনস্টিটিউশনে মেনশনই নেই। হুম, আর যেটা সাবস্ট্যান্টিভ পার্ট অফ দ্য ওথ ইজ কারেক্ট। ওকে, এই ওথটাকে কী বলা হলো? কারেক্ট বলা হলো। তারপর কি? দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম, টাইম টু টাইম কী হবে? ডিটারমিন করবে। A minister gets the salary and allowances that are payable to a member of parliament,
that are payable to a member of parliament. Additionally, he gets a sumptuary allowances. He gets a sumptuary allowances according to his or her rank. Okay. Payable to a member of parliament. Additionally, he gets a sumptuary allowances যেটাকে according to his rank. Free accommodation, traveling allowances, medical facilities, etc. ওকে, মানে ট্রাভেলিং অ্যালাউন্সেস দেওয়া হবে, মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হবে, তারপর ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হবে, অ্যালাউন্সেস দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। 2001-এ সামটোয়ারি অ্যালাউন্সেস ফর দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের জন্য যে সামটোয়ারি যে অ্যালাউন্সেস ছিল, সেই অ্যালাউন্সেস নিয়ে কথা বলা হচ্ছে। সামটোয়ারি যে অ্যালাউন্সেস ছিল, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের জন্য 2001-এ দ্য সামটোয়ারি অ্যালাউন্সেস অফ প্রাইম মিনিস্টার ওয়াজ রাইজ ফ্রম 15,000 to 3,000 per month, and for a cabinet minister from 1,000 to 2,000 per month, for a minister of state from 500 to 100 per month, and for a deputy minister from 300 to 600 per month. মানে স্যালারি নিয়ে কথা বলেছে, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। আর অবশ্যই স্যালারি অর অ্যালাউন্সেস অফ মিনিস্টার যেটা ডিটারমিন করবে বাই দ্য পার্লামেন্ট ফ্রম টাইম টু টাইম। ওকে, বাই দ্য পার্লামেন্ট ফ্রম টাইম টু টাইম। রেসপন্সিবল অফ মিনিস্টার্স, কালেক্টিভ রেসপন্সিবিলিটি। কালেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, মিনিস্টারদের কিছু রেসপন্সিবিলিটি আছে যেটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলা হচ্ছে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ, তার মানে অফ আন্ডারলাইং দ্য ওয়ার্কিং অফ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইজ দ্য প্রিন্সিপাল অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি। আচ্ছা, পার্লামেন্টারি সিস্টেমে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো আছে গভর্নমেন্টের, ইজ দ্য প্রিন্সিপাল অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি। তার মধ্যে একটা কি, কালেকটিভ রেসপন্সিবিলিটি। প্রিন্সিপাল অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি মানে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যে প্রিন্সিপালগুলো আছে, সেই প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি। হলো আর্টিকেল 75 clearly state that the Council of Ministers is collectively responsible to the Lok Sabha. একদম, কাউন্সিল মিনিস্টারগুলো কি কালেক্টিভলি রেসপন্সিবল টু দ্য লোকসভা। দিস মিনস দ্যাট all ministers own joint responsibility to the Lok Sabha. সব মিনিস্টার। This means that all ministers own joint responsibility to the Lok Sabha for all their acts of omissions and commissions. মানে কি বুঝালো? মানে বুঝালো যে দিস মিনস দ্যাট অল মিনিস্টার্স ওন, নিজস্ব জয়েন্ট রেসপন্সিবিলিটি থাকবে লোকসভাতে নিজস্ব জয়েন্ট রেসপন্সিবিলিটি থাকবে ফর অল দেয়ার অ্যাক্টস। ওমিশন আর কমিশনের সমস্ত অ্যাক্ট রিলেটেড প্রত্যেকটা মিনিস্টারের নিজস্ব জয়েন্ট রেসপন্সিবিলিটি থাকবে লোকসভাতে। বুঝেছে? দে ওয়ার্ক অ্যাজ এ টিম, তারা একটা কি টিম হিসাবে কাজ করবে। অ্যান্ড সুইম আর সিং, তারা সুইম করতে পারবে, সিং করতে হবে টুগেদার, একসাথে তারা ওয়ার্ক করবে অ্যাজ এ টিম হিসাবে, অ্যান্ড সুইম আর সিং করতে হবে টুগেদার, একসঙ্গে। হোয়েন দ্য লোকসভা পাসেস এ নো কনফিডেন্স মোশন, যখন লোকসভা পাস করবে নো কনফিডেন্স মোশন এগেইনস্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, তাহলে কাউন্সিল অফ মিনিস্টারের এগেইনস্টে যখন লোকসভা নো কনফিডেন্স মোশন পাস করবে, all the ministers have to resign including those ministers, all the ministers have to resign including those ministers who are from the Rajya Sabha, এবং সব মিনিস্টাররা রিজাইন করবে। হ্যাঁ, আর অবশ্যই যারা রাজ্যসভা থেকে আসবে তাদেরকে তারাও রিজাইন করবে। Alternatively, the Council of Ministers can advise the President to dissolve the Lok Sabha. মানে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ক্যান অ্যাডভাইস, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে হবে ডিসলভ দ্য লোকসভাকে ডিসলভ করার কথা, অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য হাউস ডাজ নট রিপ্রেজেন্ট দ্য ভিউস
representative can advise the president to dissolve the Lok Sabha on the ground that the House does not represent the views of the electorate faithful and call not fresh elections. কি বললো? On the ground that the House does not represent the views of the electorate faithfully and call for refresh election. The President may not obligate the Council of Ministers and has lost the confidence of Lok Sabha. May not obligate the Council of Ministers and has lost the confidence of Lok Sabha. Lok Sabha conference কি হবে? Each ministers need not resign separately. The registration of the Prime Minister amounts to the registration of the entire Council of Ministers. সবাই মিলে একসঙ্গে রিজাইন করবে। Each ministers need not resign separately. আলাদা আলাদা তাদেরকে রিজাইন করতে হবে না। The registration of Prime Minister registration amount to the registration of the entire Council of Ministers. পুরোটা একসঙ্গে রিজাইন করবে। হলো? ব্যাস। তাহলে আরেকটা কথা কি বললো? কালেক্টিভ রেসপন্সিবিলিটি। তাহলে কালেক্টিভ রেসপন্সিবিলিটি কি বলতো? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মানে পার্লামেন্টারি সিস্টেমের ফান্ডামেন্টাল প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ দ্য কালেক্টিভ রেসপন্সিবিলিটি, যেটা কি প্রিন্সিপাল অফ দ্য কালেক্টিভ রেসপন্সিবিলিটি। আর আর্টিকেল নম্বর 75 একদম স্পেশালি বলে দিয়েছে দ্য কাউন্সিল of Ministers CEO is collectively responsible to the Lok Sabha. অবশ্যই this means that all the ministers own joint responsibility to the Lok Sabha. all the ministers own joint responsibility থাকবে to the Lok Sabha for all their acts, omissions and commissions. কমিশন তাদের জয়েন্ট রেসপন্সিবিলিটি থাকবে to Lok Sabha. they work as a team. তারা একটা টিম হিসাবে ওয়ার্ক করবে and সুইম or সিং করবে টুগেদার একসঙ্গে। ওকে, when the Lok Sabha passes no confidence motion, যখন লোকসভা নো কনফিডেন্স পাস করবে এগেইন দ্য কাউন্সিল অফ মিনিস্টারের এগেইনস্টে যখন লোকসভা নো কনফিডেন্স মোশন পাস করবে, অল দ্য মিনিস্টার্স হ্যাভ টু রিজাইন ইনক্লুডিং দোজ মিনিস্টার্স হু আর ফ্রম দ্য রাজ্যসভা, মানে যারা রাজ্যসভাতে এসেছে তাদেরকে সহকারে সমস্ত মিনিস্টার রিজাইন করবে। অল্টারনেটিভলি দ্য কাউন্সিল মিনিস্টার ক্যান অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য লোকসভা অন দ্য গ্রাউন্ড দ্যাট লোকসভা does not represent that view of the electorate. Alternatively, the Council of Ministers can advise the President to dissolve the Lok Sabha on the ground that the Lok Sabha does not represent the view. The House does not represent the view of the electorate faithfully and call for fresh election. Okay. The House does not represent the view of the electorate faithfully and call for fresh election. তারা ফ্রেশ ইলেকশনের জন্য মানে ডাক দিয়ে দেয়। The President may not oblige the Council of Ministers that has lost the confidence of the Lok Sabha. Each minister need not resign separately. সবাইকে আলাদা রিজাইন করতে হবে না। The registration of Prime Minister amounts to the registration of the entire Council of Ministers. মানে পুরো কাউন্সিল অফ মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার একটা রেজিস্ট্রেশন দিবে আর সেই রেজিস্ট্রেশন অ্যামাউন্টস টু দ্য রেজিস্ট্রেশন অফ দ্য এন্টার কাউন্সিল মিনিস্টার, যেটা পুরো কাউন্সিল মিনিস্টারের রেজিস্ট্রেশনই থাকবে। ওকে, সেই হিসাবে তারা কী করবে? রিজাইন করে যাবে। The principle of collective responsibility also means that the cabinet decision bind all cabinet decisions. 1 মিনিট। The principle of collective responsibility যে প্রিন্সিপালটা also means করছে যে the cabinet decision bind all cabinet ministers and the other ministers. The cabinet decision bind all the cabinet ministers. The principle of collective responsibility also means that the cabinet decisions, cabinet যে ডিসিশন হবে
বাইন্ড করবে অল দ্য ক্যাবিনেট মিনিস্টার্স, বাইন্ড হবে, bind all cabinet ministers and other ministers, even if they differ in the cabinet meeting. If they differ in the cabinet meeting, it is the duty of every minister to stand by cabinet decision. It is duty of every minister. প্রত্যেকটা মিনিস্টারেরই ডিউটি, প্রত্যেকটা মিনিস্টারের ডিউটি টু স্ট্যান্ড বাই ক্যাবিনেট ডিসিশনস, ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে স্ট্যান্ড করা অ্যান্ড সাপোর্ট দেম, তাদেরকে সাপোর্ট করা, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের ভিতরে কিংবা পার্লামেন্টের বাইরে, যেখানে হোক না কেন ক্যাবিনেটে যে ডিসিশন হবে সেই ডিসিশনকে সাপোর্ট করা আর তাদের সঙ্গে দাঁড়ানো, এটা হচ্ছে প্রতিটা মিনিস্টারের ডিউটি। ইফ অ্যানি মিনিস্টার্স ডিসঅ্যাগ্রিজ উইথ দ্য ক্যাবিনেট ডিসিশন, যদি কোনো মিনিস্টার ডিসঅ্যাগ্রি হয় ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে, অ্যান্ড ইজ নট প্রিপেয়ার টু ডিফেন্ড ইট, এবং সে ডিসিশনকে ডিফেন্ড করার জন্য প্রিপেয়ার না হয়, হি মাস্ট রিজাইন, তাকে কি করতে হবে, রিজাইন করে দিতে হবে। বাপরে, হি মাস্ট রিজাইন, তাকে রিজাইন হয়ে যাবে। সেভারাল মিনিস্টার্স হ্যাভ রিজাইন্ড ইন দ্য পাস্ট ওয়েনিং টু দেয়ার ডিফারেন্স উইথ দ্য ক্যাবিনেট, অনেক মিনিস্টার এরকম হয়েছে যারা রিজাইন হয়েছে, যারা ক্যাবিনেটের সঙ্গে আলাদা মতামত দিয়েছে। ফর এক্সাম্পল, ডক্টর বি আর আম্বেদকর রিজাইন্ড বিকজ, ডক্টর বি আর আম্বেদকর রিজাইন করেছিল বিকজ অফ দিস ডিফারেন্স with his colleague on the Hindu Code Bill in 1953-তে, 1953-তে হিন্দু কোড বিলের হিসাবে রিজাইন করে দিয়েছিল। সিডি দেশমুখ রিজাইন ডিউ টু হিজ ডিফারেন্স অন দ্য পলিসি অফ রিঅর্গানাইজেশন অফ দ্য স্টেটের রিঅর্গানাইজেশন পলিসির সঙ্গে কী ছিল, ডিফারেন্স ছিল, তাই রিজাইন করে দিয়েছে। আরিফ মোহাম্মদ রিজাইন ডিউ টু হিজ অপোজিশন টু দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট, আরিফ মোহাম্মদ রিজাইন করেছে ডিউ টু অপোজিশন অন দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট। এখানে ক্যাবিনেট নিয়ে কথা বললো, কি কথা বলো ক্যাবিনেট নিয়ে, মানে কারেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছে, যেটা কি দ্য প্রিন্সিপাল কারেক্টিভ রেসপন্সিবিলিটি অলসো মিনস দ্যাট, মানে কারেক্টিভ রেসপন্সিবিলিটির অবশ্যই মিনিং এটাই যে ক্যাবিনেট ডিসিশন বাইন্ড টু অল মিনিস্টার্স। ক্যাবিনেট ডিসিশনের দ্বারা প্রত্যেকটা মিনিস্টার কেউ বাইন্ডেড হবে, মানে বাউন্ডেড হবে, হয়েছে, অ্যান্ড আদার মিনিস্টার্স ইভেন ইফ দে ডিফার ইন দ্য ক্যাবিনেট মিটিং, ডেফার্ড ইন দ্য ক্যাবিনেট মিটিং, এমনকি তারা যদি ক্যাবিনেট মিটিং ডেফার করে থাকে, ইট ইজ ডিউটি, মানে প্রত্যেকটা মিনিস্টারের ডিউটি স্ট্যান্ড করা ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে স্ট্যান্ড করা, আর সাপোর্ট দেম বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরেও তাদের ক্যাবিনেটের ডিসিশনের সঙ্গে স্ট্যান্ড করা, তাকে সাপোর্ট করা। ইফ অ্যানি মিনিস্টার ডিসঅ্যাগ্রি উইথ এ ক্যাবিনেট ডিসিশন, যদি ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে কোনো মিনিস্টার ডিসঅ্যাগ্রি হয়ে যায় অ্যান্ড ইজ নট প্রিপেয়ার টু ডিফেন্ড ইট, আর তারা যদি প্রিপেয়ার না থাকে যে ওই ডিসিশনকে ডিফেন্ড করার জন্য প্রিপেয়ার না থাকে, হি মাস্ট রিজাইন, তাকে রিজাইন করতে হবে। সেভার মিনিস্টার হ্যাভ রিজাইন্ড ইন দ্য পাস্ট উইনিং টু দেয়ার ডিফারেন্স উইথ দ্য ক্যাবিনেট। ওকে, মানে অনেক মিনিস্টার এরকম ছিল আগে যারা ক্যাবিনেট ডিসিশনের সঙ্গে একমত ছিল না, তারা রিজাইন করেছে, যেমন ডক্টর বি আর আম্বেদকর নিজেই রিজাইন বিকজ, ডক্টর বি আর আম্বেদকর রিজাইন করেছিল কারণ হিজ ডিফারেন্স ছিল উইথ হিজ কলিগস অন দ্য হিন্দু কোড বিল, মানে হিন্দু কোড বিল 1953 সালে হিন্দু কোড বিল তৈরি হয়েছিল, সেই হিন্দু কোড বিলের যে মতামতের সঙ্গে ডক্টর বি আর আম্বেদকর নিজেই ডিফারেন্স তৈরি করেছিল ক্যাবিনেট মিশনের সঙ্গে, তাকে ডক্টর বি আর আম্বেদকরকে কী করতে হয়েছিল, রিজাইন করতে হয়েছিল। ওকে, সিডি দেশমুখ রিজাইন করেছিল ডিউ টু হিজ ডিফারেন্স অন দ্য পলিসি
অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট, স্টেটের রিঅর্গানাইজেশন রিলেটেড যে পলিসি তৈরি করেছিল সেই পলিসিতে সিডি দেশমুখও রিজাইন করেছিল। ওকে, স্টেটের রিঅর্গানাইজেশন রিলেটেড যে পলিসি তৈরি করেছিল সেই পলিসিতেও সিডি দেশমুখ কী করেছিল, রিজাইন করে দিয়েছিল। আরিফ মোহাম্মদ রিজাইন্ড ডিউ টু হিজ অপোজিশন টু দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট, মানে যখন মুসলিম ওম্যান অ্যাক্ট করেছিল, টু হিজ অপোজিশন, যখন মুসলিম ওম্যান অ্যাক্ট করেছিল 1986 সালে, প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স, ও ডিভোর্সের প্রোটেকশন অফ রাইটস, আচ্ছা প্রোটেকশন অফ রাইটস অন ডিভোর্স, প্রোটেকশন অফ রাইটস অফ ডিভোর্স এই রিলেটেড আরিফ মোহাম্মদ আরিফ মোহাম্মদ রিজাইন করে দিয়েছিল, অপোজিশন টু দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট। ওকে, টু দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট, আরিফ মোহাম্মদ রিজাইন ডিউ টু হিজ অপোজিশন টু দ্য মুসলিম ওম্যান অ্যাক্ট। এটা কী ছিল? মুসলিম ওম্যান অ্যাক্ট ছিল প্রোটেকশন অফ রাইট অন ডিভোর্স। ওকে, মানে ডিভোর্সের যে বিষয়টা ছিল ওটা তো 3 তালাক বিষয়টা ছিল না, তো হচ্ছে প্রোটেকশন রাইটস, ব্যাস। তো এই হচ্ছে তিনজনের, একটা একটা ডক্টর বি আর আম্বেদকর যেটা হিন্দু সিভিল কোড বিল নিয়ে কথা বলেছিল, সিডি দেশমুখ রিজাইন ডিউ টু হিজ ডিফারেন্স অন দ্য পলিসি অফ রিঅর্গানাইজেশন অফ স্টেটের রিঅর্গানাইজেশন রিলেটেড, আর আরিফ মোহাম্মদ রিজাইন করেছিল মুসলিম ওম্যান অ্যাক্ট হিসাবে, প্রোটেকশন ডিভোর্স, ব্যাস হয়ে গেল। এবার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি থাকবে মিনিস্টারদের। হুম, ওকে, এখন তাহলে একটু ব্রেক, মোটামুটি 20 মিনিট পর আবার রিটার্ন হচ্ছি। ওকে।